নমস্কার বন্ধুরা, নিশিডাক গল্পের আড্ডায় আমি জয়দীপ আরও একবার তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের গল্পের আড্ডায় চলছে সুলেখক সুমন ঘোষের কলমে ডিটেকটিভ সুকান্ত লাহিড়ী সিরিজের গল্প জোড়া গোয়েন্দা হত্যা রহস্য। আজ দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে কি হয়েছিল চলো ছোট করে জেনে নেওয়া যাক। একজন লেখক সুকান্ত লাহিড়ীর বাড়িতে এসে তাকে জানায় যে সে তার সলভ করা কেসগুলো গল্প লিখতে চায়, পরিবর্তে সে টাকাও দেবে এবং তাকে এখানে আসার ঠিকানা দিয়েছে সুকান্তরই গুরু নারায়ণ গঙ্গোপাধ্যায়, যিনি নিজেও হলেন একজন প্রখ্যাত ডিটেকটিভ। সুকান্ত আর মধুসূদন ভদ্রলোকের প্রস্তাবে রাজি হয়ে যায়, কিন্তু হঠাৎই নারায়ণ গঙ্গোপাধ্যায় খুন হন। সুকান্ত নিজের কাঁধে তদন্তের ভার তুলে নেয়। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের বাড়ির লোকেদের প্রতি তার সন্দেহ হয়। সেই খুনের রহস্য উদ্ঘাটন হবে আজকের পর্বে। তো চলো আর দেরি না করে শুরু করা যাক নিশিডাক গল্পের আড্ডায় আজকের বিশেষ নিবেদন সুলেখক সুমন ঘোষের কলমে ডিটেকটিভ সুকান্ত লাহিড়ী সিরিজের আজকের গল্প জোড়া গোয়েন্দা হত্যা রহস্য, অন্তিম পর্ব। পরের দিন সকাল সকালই আমার ঘুম ভেঙে গিয়েছিল। উঠে দেখলাম আমার আগেই সুকান্ত উঠে রেডি হয়েছে কোথাও একটা যাওয়ার জন্য। তারপর মনে পড়ল কাল রাতেই ও ফোন করে কাউকে একটা বলেছিল যে সকালবেলা কোথাও যাবে। আমি দু একবার জিজ্ঞাসা করলাম কোথায় যাচ্ছে, কিন্তু তড়িঘড়িতে কোনো উত্তর না দিয়ে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর সুকান্ত ফিরে এলো। একটা ব্যাগ থেকে কিছু জিনিসপত্র বের করে বলল সেগুলো পরে নিতে। জিনিসগুলো ছিল মাথায় পরার নকল চুল আর নকল গোঁফ, বিভিন্ন ধরনের নানান সাজের জামা কাপড়। আমি বললাম, এগুলো পরবো? হ্যাঁ, ছদ্মবেশ নিয়ে আমরা আজ নারায়ণ স্যারের বাড়িতে নজর রাখবো। এরপর আমরা দুজনেই ছদ্মবেশ ধারণ করলাম। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই চিনতে পারছিলাম না। ও বলল, এই তো একদম চেনাই যাচ্ছে না, চলো এবার কাজে লেগে পড়া যাক। ছদ্মবেশ ধারণ করে আমরা একটা টানা রিক্সা করে এসে পৌঁছলাম স্যারের বাড়ির ঠিক সামনে। বাড়ির ঠিক উল্টো দিকে একটা গুমটি দোকান। আমি সেখানে গিয়ে বাড়ির মেন গেটের দিকে নজর রাখছি, আর সুকান্ত বাড়ির পিছন দিকে নজর রাখছে। বেশ কিছুক্ষণ পর দেখলাম একটা বাচ্চা ছেলে গেট খুলে বাইরে বেরোলো। কঙ্কনা দেবী আর পবনবাবুর ছেলে। কাল রাতে ওকে ঘরে দেখেছিলাম, কাঁধে বইপত্র নিয়ে যাওয়ার ব্যাগ ঝুলছে। নিশ্চয়ই টিউশনি পড়তে যাচ্ছে এই ভেবে আমি ওখানে দাঁড়িয়েই রইলাম। বাচ্চা ছেলের পিছু নেওয়াটা বোকামি হবে এমনটাই মনে হলো, কিন্তু ঘন্টা দুয়েক পরে আমার সে ধারণাই ভুল হলো। এরপর 2 ঘন্টা ধরে গেটের বাইরে আর কাউকে বেরোতে দেখলাম না। আমি ওই গুমটি চায়ের দোকান থেকে ততক্ষণে 5 কাপ চা খেয়ে ফেলেছি। অনেকক্ষণ পর দেখি ছদ্মবেশধারী সুকান্ত আমার কাছে এসে হাজির। বলল, চলো বাড়ি ফেরা যাক। আরে সুকান্ত, বাড়ির বাইরে তো কেউ বেরোলোই না। বেরিয়েছে, তুই ধরতে পারিসনি। বেরিয়েছে? কিন্তু এটা কিভাবে সম্ভব? মানে আমি তো একবারও গেটের দিক থেকে নজর সরাইনি। কঙ্কনা দেবী আর ওই পবনবাবুর ছেলে ছাড়া তো আর তো কেউ বের হয়নি। আর ও এত বাচ্চা ছেলে দেখে মনে হলো টিউশনি পড়তে যাচ্ছে। ওটাই তো ভুল করেছিস মধুসূদন। ওই দিক থেকে বাচ্চা ছেলেটাকে দেখতে পাওয়া মাত্রই আমি ওর পেছন পেছন ধাওয়া করেছিলাম। ওর বাবা আমরা এখানে আসার আগে থেকেই বাড়ির বাইরে একটা জায়গায় অপেক্ষা করছিল। ছেলেটা টিউশনি যাচ্ছিল বটে, কিন্তু টিউশনি যাওয়ার পথে ওর ব্যাগ থেকে কাগজে মোড়া কিছু একটা ওর বাবার হাতে দেয়। তারপর কাগজে মোড়া জিনিসটা নিয়ে ওর বাবা মানে পবন শেঠ একটা জুয়েলারি দোকান অব্দি যায়। ওনারও কাঁধে একটা ব্যাগ ছিল। আমি ওই জুয়েলারি দোকানটার বাইরে প্রায় 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম। তারপর পবনবাবু বেরিয়ে গেলে পর দোকানে ভেতরে গিয়ে জানতে পারলাম উনি একটা সোনার নেকলেস বিক্রি করতে এসেছিলেন। সেটা বিক্রি করে টাকা নিয়ে চলে গেছেন। দোকানদার এতক্ষণ ধরে জিনিসটাকে চেক করে দেখছিল সেটা আসল নাকি নকল, তাই এতক্ষণ সময় লাগছিল। তারপর এখানে ফিরে এলাম। এর মধ্যে কেউ বাড়ি থেকে বেরিয়েছে নাকি? না না, আরে আর কেউ যদি বেরোতো আমি তো পিছু নিতাম, এখানে দাঁড়িয়ে থাকতাম নাকি। চল বাড়ি ফেরা যাক। বাড়ি ফিরে যাব? তাহলে এই বাড়িতে নজরদারিটা? ওটা এখন আর করতে হবে না। এখন আবার কি প্ল্যান করছিস তাহলে? আগে এখান থেকে চল, ট্যাক্সিতে যেতে যেতে বলছি সবটা। এরপর ট্যাক্সি ধরে বাড়ি ফেরার পথে আমি ওকে জিজ্ঞেস করলাম, আরে কি প্ল্যান করছিস বল না। সন্ধ্যাবেলা ওই বাড়িতে আরও একবার যাবো তল্লাশি করতে, তবে এবারে অজিতেশবাবু এবং তার দলের লোকজনরাও যাবে। সুকান্ত আবার একবার ফোন করলো অজিতেশবাবুকে।
কথা হলো এমনি অজিতেশ বাবু মোড়ে চায়ের দোকান থেকে তার জিপে করে আমাদের নিয়ে যাবে। সেই মতো আমরা জামা কাপড় বদলে নিয়ে বেরিয়ে পড়লাম। মোড়ের দোকানে মিনিট 10 দাঁড়াতেই জিপ এসে গেল। অজিতেশ বাবু বললেন, উঠে পড়ুন। জিপে আমরা দুজন এবং অজিতেশ বাবু ছাড়াও আরও দুজন কনস্টেবল ছিল। জিপ ছুটে চলেছে, এমন সময় সুকান্ত অজিতেশ বাবুকে প্রশ্ন করল, অজিতেশবাবু, ক্ষুদিরাম দাসের কোনো খবর পাওয়া গেল? না, এখনো পাওয়া যায়নি, তবে আপনি যে ছবিটা দিয়েছিলেন সেটা আমি এতক্ষণে আমার গুপ্ত লোকজনদের কাছে পাঠিয়ে দিয়েছি। তারা খোঁজার কাজ শুরুও করে দিয়েছে। আর একটু সময় দিন, ধরে ঠিক নেবই। এবার আমরা স্যারির বাড়ির সামনে পৌঁছে 5 জন মিলে ভিতরে প্রবেশ করলাম। নিচতলায় প্রথমেই কঙ্কনা আর তার স্বামী পবনবাবু বাইরে বেরিয়ে আমাদের দেখে একটু হতচকিত হয়ে গেলেন। অজিতেশ বাবু গম্ভীর কণ্ঠে ওনাদের দুজনকেই বললেন, আমরা এসেছি আপনাদের প্রত্যেকের সাথে কথা বলতে। আপনারা দুজন এবারে সবাইকে এক্ষুনি এখানে আসতে বলুন, সঙ্গে আপনারাও আসবেন। আমাদের কিছু দরকার আছে। ওনারা দুজন ভিতরে গিয়ে জানালেন যে আমরা এসেছি। সবাই নিচে এসে হাজির হলো। অজিতেশ বাবু সবাইকে বললেন, আপনারা প্রত্যেকেই নিশ্চয়ই জুতো ব্যবহার করেন। হ্যাঁ, এবার ব্যাপারখানা বলি। আপনারা প্রত্যেকে যে জুতো জোড়া ব্যবহার করেন সেগুলো আমাদের সামনে এক এক করে নিয়ে আসুন। যা বলছি তাই করুন, নইলে ফল কিন্তু ভালো হবে না। যান। সুকান্ত এক এক করে জুতো নিয়ে উল্টে পাল্টে সেটা কোন সাইজের জুতো দেখতে লাগলো। কয়েকটা দেখার পরেই 9 নম্বর সাইজের একজোড়া জুতো বেরোলো। সুকান্ত তার একটা পাটি হাতে নিয়ে মনোরঞ্জন বাবুর দিকে ঘুরে জিজ্ঞাসা করল, মনোরঞ্জন দা, এই জুতোটা তোমার তো? হ্যাঁ, এটা আমারই জুতো। কেন, কি হয়েছে? এটা টার্মিনা কোম্পানির জুতো না? আমি সচরাচর টার্মিনার জুতো ছাড়া ব্যবহার করি না। স্যার যে রাতে মারা গিয়েছিলেন তার বেশ কিছুক্ষণ আগে স্যারের জানালা দিয়ে কেউ উঁকি দিচ্ছিল। সেই সময় তুমি কোথায় ছিলে? আমি নিচে যে ঘরটায় বসে সময় কাটাই ওই ঘরেই ছিলাম। যদি বলি সেই সময় তুমি ঘরে ছিলে না, তুমি বাগানের পথ ধরে গিয়ে পেছন দিকের পাইপ দিয়ে উঠে স্যারের ঘরে উঁকি দিয়েছো। তুমি প্রমাণ করতে পারবে তো? সবার উক্তি আমি শুনেছি মনোরঞ্জন দা, সুরঞ্জন দা, নিরঞ্জন, তোমার স্ত্রী, সবার। তার মধ্যে একটা কথা সবাই বলেছিল যে রাতে এই বাড়িতে চোর এসেছিল। সেই রাতে স্যারের চিৎকার শুনে সবাই স্যারের ঘরে পৌঁছেছিল এবং সর্বশেষে এসেছিলে তুমি। নিচের ঘর থেকে উপরে আসতে এতটা তো সময় লাগে না। তোমার বোন আর ভগ্নিপতি অনেক আগে নিচের যে ঘরে তারা থাকে সেখান থেকে স্যারের ঘরে পৌঁছে গিয়েছিল সেই রাতে। কোথায় ছিলে তুমি? সে প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। তুমি এত বড় কথা যেহেতু আমায় নিয়ে বলেই ফেলেছ, বাকিটা তুমি নিজে প্রমাণ করে দেখো। এই বলে মনোরঞ্জন বাবু তার ঘরের দিকে এগিয়ে যাচ্ছিলেন, এমন সময় সুকান্ত আবার ধমক দিয়ে বলল, এই মুহূর্তে কেউ কারো ঘরে যাবে না। কথাটা শোনা মাত্রই মনোরঞ্জন বাবু থমকে দাঁড়িয়ে পড়লেন। কেউ কারো ঘরে যাবে না। যদি কেউ কারো ঘরে প্রবেশ করার চেষ্টা করে তাহলে কিন্তু তাকে আমি অ্যারেস্ট করতে বাধ্য হব। অজিতেশবাবু, এই মুহূর্তে প্রত্যেকটা ঘর আমরা খানা তল্লাশি করব। ততক্ষণ অবধি আপনার একজন কনস্টেবলকে এদের উপর নজর রাখতে বলুন, আর এরা এখানেই যেন দাঁড়িয়ে থাকে। আমরা সর্বপ্রথম মনোরঞ্জন বাবুর ঘরের দিকেই এগিয়ে গেলাম, যে ঘরে উনি সময় কাটান, মানে নিচের ঘরটিতে। তন্ন তন্ন করে আমরা 4 জন ঘরখানা খুঁজলাম, কিন্তু কোথাও হিরে পাওয়া গেল না। প্রায় 1.5 ঘন্টা সময় লাগলো বাড়ির প্রত্যেকটা ঘর সার্চ করতে। প্রত্যেকের ঘর সার্চ করেও আমরা কোনো হীরের চিহ্ন পর্যন্ত পেলাম না। অবশেষে ব্যর্থ হয়ে ফিরে এলাম। বাড়ির লোকজনরা যেখানে দাঁড়িয়ে আছে, মানে নিচে। সুকান্ত নিজের পকেট থেকে রুমাল বের করে কপালের ঘাম মুছতে মুছতে বলল, এবার সবাই যে যার ঘরে যেতে পারেন। সবাই একটু তাচ্ছিল্য দেখিয়ে যে যার ঘরে চলে গেল এবং আমরাও অজিতেশ বাবুর জিপ গাড়ি করে ফিরে এলাম। তখন বেশ রাত হয়েছে। সুকান্ত একটা চেয়ারে বসে মাথায় হাত দিয়ে ভাবনা চিন্তা করছে। এমন সময় টেলিফোনটা বেজে উঠল। আমি গিয়ে রিসিভ করলাম। ফোনটা করেছিলেন দেবকুমার বাবু। তিনি সুকান্তর সাথে কথা বলতে চাইলে সুকান্তকে ডেকে টেলিফোনটা ধরিয়ে দিলাম। হ্যাঁ দেবকুমার বাবু, বলুন। হ্যাঁ, ভালো আছি, আপনি কেমন আছেন? ও আচ্ছা, তাই নাকি? না, এখনো অবধি তো কিছুই জানতে পারিনি। এরপর বেশ কিছুক্ষণ কানে রিসিভারটা দিয়ে চুপ করেই শুনছিল। তারপর বলল, না, অসুবিধা কিছু হবে না। আপনি কাল সকালে আসুন। যে কেসটা আপনি লিখছিলেন ওই কেসটার বাকি অংশটুকু কালকে সকালের মধ্যে শেষ করে দেব। বলে টেলিফোনটা রাখলো। আমি জিজ্ঞাসা করলাম, কি হলো রে? আরে দেবকুমার বাবুকে আমি যে গল্পটা বলছিলাম, যেটা তুইও শুনছিলিস, তা ওটা তো এখনো পর্যন্ত অসমাপ্তই পড়ে রয়েছে।
উনি ফোন করে এটা বললেন ওনাকে নাকি ওনার পাবলিশার্স তারা দিচ্ছে যে 1 সপ্তাহের মধ্যে গল্প দিতে। আমি কাল সকালে আসতে বলে দিয়েছি, ওই কেসটার বাকি অংশটুকু লিখব। পরের দিন সকালবেলা যথারীতি দেবকুমার বাবু এসে হাজির। প্রথম দিনের মতোই আজও আসর বসল। সুকান্ত দেবকুমার বাবুকে জিজ্ঞাসা করল, কত দূর অবধি বলেছিলাম যদি একটু মনে করিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান বলছি। এই যে হ্যাঁ, ওই নারায়ণ স্যারকে আপনি হাওড়া থেকে ট্রেনে তুলে দেওয়ার কথা বলেছিলেন, কিন্তু উনি আপনাকে যেতে দিলেন না। ব্যাস এই পর্যন্ত। আচ্ছা। এই বলে কিছুক্ষণ ভেবে সুকান্ত শুরু করল, পরিষ্কার হয়ে গেল যে স্যারের অন্য কাজে নিয়োজিত হয়ে গিয়েছিলেন। স্যার চলে গেলেন। পরের দিন সকালে ওই লকার কোম্পানির যে সিকিউরিটি আহত হয়েছিলেন তার সঙ্গে প্রথম দেখা করতে গেলাম আমি হসপিটালে। ওই লকার কোম্পানি থেকে সবচেয়ে নিয়ারেস্ট যে গভর্নমেন্ট হসপিটালটা ছিল সেটা হলো এনআরএস। সিকিউরিটি তপন পোদ্দারকে আহত অবস্থায় ট্যাক্সি করে বেশ কিছু লোকজন এনআরএস হসপিটালে নিয়ে গিয়ে ভর্তি করেছিল। আমি হসপিটালে পৌঁছে একজন নার্সকে জিজ্ঞাসা করলাম তপন পোদ্দারের ব্যাপারে। নার্স আমাকে সেকেন্ড ফ্লোরে চলে যেতে বলল। সেকেন্ড ফ্লোরে গিয়ে আরও একজন নার্সকে জিজ্ঞাসা করায় সে আমাকে পেশেন্টদের বিশ্রাম ঘরে নিয়ে গেল এবং কর্নারের একটি বেডের দিকে আঙুল দেখিয়ে বুঝিয়ে দিল আমি যার সঙ্গে দেখা করতে এসেছি উনি সেই ব্যক্তি। আমি তপন পোদ্দারের কাছে গিয়ে পৌঁছলাম। তিনি হতভম্বের মতো আমার দিকে বেশ কিছুক্ষণ দেখলেন, তারপর আমাকে জিজ্ঞেস করলেন, আপনি কে? ভয় নেই, আপনি যে কোম্পানিতে চাকরি করেন সেই কোম্পানিতে চুরি যাওয়া টাকা পয়সা এবং গয়নাগাটির খোঁজ করতে কোম্পানির মালিক গোয়েন্দা নিযুক্ত করেছেন। আমি সেই গোয়েন্দা। আসলে আমি আপনার কাছে কিছু জিজ্ঞাসাবাদ করতে এসেছি। সেদিন রাতে ঠিক কি কি হয়েছিল আমায় একটু বলবেন? বলবো। আপনি গোয়েন্দা, কিন্তু আপনার নামটা তো বললেন না। সুকান্ত লাহিড়ী। সুকান্ত লাহিড়ী, বেশ। দেখুন, সে রাতে আমার জন্যই এই ঘটনাটা ঘটেছে। যে লকার থেকে টাকা এবং সোনার গয়না চুরি গেছে সেই লকারটা ভাড়া নিয়েছিল একটা মারবাড়ি পরিবার। দুই কর্তাগিন্নি এই লকারে নিজেদের জিনিসপত্র রাখত। কর্তার নাম আনন্দ সিংহানিয়া আর তার স্ত্রীর নাম মীরা সিংহানিয়া। মীরা দেবী প্রচুর গয়নাগাটি এখানে রেখেছিলেন লকারে। টাকা পয়সাও ছিল বিস্তর, কিন্তু সেই টাকা পয়সায় মীরা দেবীকে আমি অন্তত কোনোদিন হাত দিতে দেখিনি। মীরা দেবী নিজের লকার থেকে গয়না বার করতেন, দিয়ে বাড়ি চলে যেতেন, তারপর পরে এসে রেখে যেতেন। আসলে স্যার উনি খুব ভালো ছিলেন। আমার সঙ্গে বেশ হাসি ঠাট্টা করতেন, গল্পগুজব করতেন, মাঝে মধ্যে তো 50-100 টাকা বকশিসও দিতেন। আর ওনার গাড়ি আমার চেনাই ছিল, তাই উনি এলেই আমি দৌড়ে গিয়ে গাড়ির দরজা খুলে দিতাম। উনি মাঝে মাঝে গয়না বের করে কি করতেন? সুকান্তবাবু, সব বড় লোকদের বড় বড় ব্যাপার এসব। হয়তো কোনো অনুষ্ঠান বাড়িতে পড়ে যেতেন। আমি কোনোদিন জিজ্ঞাসা করিনি, কারণ এটা আমার এখতিয়ারের মধ্যে পড়ে না। কিন্তু আনন্দ সিংহানিয়া, যিনি কর্তা, তিনি আমাদের এখানে একেবারে আসতেন নাই বললেই চলে। হ্যাঁ, আসতেন না। আমি তাকে প্রথম দেখেছিলাম যেদিনকে উনি লকারে প্রথম জিনিসপত্র রাখতে এসেছিলেন, সেই দিনকেই। তাও কতদিন আগে? ওই ধরুন না, তাও 2 বছর আগে। যে রাতে চুরি হলো সেই রাতে আমি সিংহানিয়া সাহেবকেও দেখলাম। একটা দামি গাড়ি থেকে সিংহানিয়া সাহেব নামলেন। আমি একটা চেয়ারে বসেছিলাম, হঠাৎ ওনাকে দেখতে পেয়ে দাঁড়িয়ে সেলাম করলাম। উনি তো একেবারে স্যুট বুট পরে এসেছিলেন। এই এত গরমের মধ্যেও গায়ে কোটটা পরে আছেন দেখে আমার একটু অস্বস্তি বোধ হচ্ছিল, কিন্তু কি বলবো, ওই বড় লোকদের খেয়াল। আমাদের লকার থেকে কেউ কিছু জিনিস বের করতে গেলে আগে আমাদের খাতায় নাম এন্ট্রি করে রাখতে হয়। আমার বসার জায়গা থেকে ওখানের লকারের দূরত্ব খুব বেশি দূরে নয়। উনি এগিয়ে গিয়ে ওনার প্যান্টের পকেট থেকে বেশ কয়েকটা চাবি বার করে অনেকবার ধরে চেষ্টা করলেন নিজের লকার খোলার, কিন্তু কিছুতেই খুলতে পারছিলেন না দেখে আমি ওনার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, স্যার কোনো সমস্যা হয়েছে নাকি? উত্তরে উনি আমাকে বললেন, আরে এই এই দেখো না, আমার মিসেস মীরা এমন সব কাজ করে বসে না মাঝে মাঝে, কি বলবো আর। আমি ওকে বললাম যে আমি লকার থেকে টাকা পয়সা গয়নাগাটি বের করে আজকে নিয়ে যাব, আমাকে ভুল চাবি দিয়ে দিল। এখন এটা আমি খুলতেই পারছি না। এখন কি ঝামেলায় পড়লাম বলো তো ভাই। একটু পরেই আমার ফ্লাইট রয়েছে, আমরা বিদেশে একটা বিশেষ প্রোগ্রাম অ্যাটেন্ড করতে যাচ্ছি দুজনে।
মীরাকে এয়ারপোর্টে রেখে আমি এখানে টাকা পয়সার গয়নাগাটি বের করতে এসেছিলাম, এসে দেখি এই অবস্থা। আচ্ছা, তোমাদের কাছে কি ডুপ্লিকেট চাবি আছে? আমি প্রথমটা একটু চুপ করে থেকে বলেই ফেললাম, হ্যাঁ স্যার থাকে। হ্যাঁ, তাহলে ওটা দিয়ে একটু খুলে দাও না ভাই। এখন মানে বুঝতে পারছো তো, এই মুহূর্তে আবার ফিরে গিয়ে চাবিটা নিয়ে এসে এই লকার থেকে গয়নাগাটি, টাকা পয়সা এই সমস্ত নিয়ে যেতে আমার ফ্লাইটটা তো মিস হয়ে যাবে। কিন্তু স্যার আমাদের কোম্পানির পারমিশন না নিয়ে আপনাকে ডুপ্লিকেট চাবি তো ব্যবহার করতে দিতে পারি না আমি। এত বড় কথা! আজকে যদি তোমার কোম্পানির মালিককে আমি এক্ষুনি ফোন করছি। দাঁড়াও দাঁড়াও, তোমার চাকরিটা যদি আমি না খেয়েছি। না না স্যার, আপনাকে ফোন করতে হবে না, আমি খুলে দিচ্ছি। দাঁড়ান, আপনি নিয়ে যান। এই বলে আমি ডুপ্লিকেট চাবি দিয়ে ওনার লকারটা খুলে দিই। কি বলবো সুকান্তবাবু, লকারের মধ্যে প্রচুর পরিমাণে টাকা আর গয়নাগাটি ছিল। সব কিছু বের করে একটা ব্যাগের মধ্যে সাহেব ভরে নিল, গয়নাগুলো আলাদা ব্যাগে আর টাকাগুলো আলাদা ব্যাগে। এরপর রেজিস্ট্রি খাতায় এন্ট্রি করা হবে। উনি যেহেতু লকার থেকে এতগুলো জিনিস বের করে নিচ্ছেন, তাই আর একটু সময় লেগেছিল আমার করতে, কারণ ওনার স্ত্রী কিছু কিছু গয়নাগাটি নিয়ে যেত, আবার দিয়েও যেত, যা বলেছিলাম আপনাকে। এবং এটা করতে বেশি সময় কিন্তু লাগতো না, কিন্তু ইনি তো পুরোটাই নিয়ে চলে যাচ্ছেন। বারবার আমি ওনার মুখের দিকে তাকিয়ে দেখছিলাম, ওনার কানের পাশ দিয়ে ঘাম ঝরে পড়ছে। হঠাৎ দেখি ওনার গোফের এক পাশটা খুলে গেছে, মানে লোকটা নকল গোঁফ লাগিয়ে এসেছিল। আমি দেখা মাত্রই বুঝতে পেরে যাই লোকটা আসল সিংহানিয়া নয়। এমন সময় আমি আমার চেয়ার ছেড়ে উঠে একবার জোরে চিৎকার করে উঠি, লোকটাকে ধরতে চেষ্টা করি, কিন্তু তখনই লোকটার আর আমার মধ্যে একটা ধস্তাধস্তি হয়। আরে কিছু একটা দিয়ে জোরে মাথার মধ্যে মেরে আমাকে অজ্ঞান করে লোকটা চলে যায়। ঠিক আছে, আপনি বিশ্রাম করুন, আমি এখন আসি, পরে দরকার পড়লে আবার আসবো। আপনাকে হসপিটাল থেকে কবে ডিসচার্জ করা হবে? কালকে সকালেই করবে। ও, তাহলে তো আর আপনার সঙ্গে এখানে এসে দেখা করতে পারবো না। আচ্ছা, আপনি একটা কাজ করুন, আপনি আপনার বাড়ির ঠিকানাটা আমাকে বলুন, আমি লিখে নিই। এরপর আমি সিকিউরিটি তপন পোদ্দারের বাড়ির ঠিকানা নিয়ে উঠে পড়লাম। তারপর ট্রামে চড়ে মৌলালির মোড়ে নেমে ওখান থেকে একটা সিগারেট ধরিয়ে হাঁটা দিলাম হরলাল দাস স্ট্রিটে, মানে যেখানে লকার কোম্পানিটা রয়েছে। গিয়ে দেখলাম সেখানে এখন একজন নয়, বরং তিনজন সিকিউরিটি গার্ড রয়েছে। আমি সিকিউরিটি গার্ডদের সঙ্গে আর বেশি কথা বললাম না, কারণ আমি জানি তাদের সঙ্গে কথা বলে আমার খুব একটা লাভ হবে না। বাইরে দাঁড়িয়ে খেয়াল করলাম লকার কোম্পানির ঠিক অপোজিটেই একটা চায়ের দোকান রয়েছে। আস্তে আস্তে এগিয়ে গেলাম দোকানটায়। দোকানদার একজন বয়স্ক লোক। প্রথমে আমি এক কাপ চা নিলাম, তারপর আস্তে আস্তে দোকানদার লোকটাকে নিজের নাম এবং পেশা বললাম। জানতে পারলাম লোকটার নাম লক্ষণ সাঁতরা। লোকটা বেশ ভালোই বয়স্ক, তাই তাকে কাকু সম্বোধন করায় তিনি কোনো আপত্তি করলেন না, বরং আমাকে দোকানের ভেতরে নিয়ে গিয়ে একটা টুল দিলেন বসতে। দুপুরের সময় বলে দোকানে খুব একটা লোকজনও ছিল না। চায়ের ভারে চুমুক দিয়ে আমি খুন কাকুকে এবার প্রশ্ন করলাম, আপনাকে আমি কিন্তু একটা খুব গোপনীয় কথা বলবো, আপনি কিন্তু এই কথাটা আর কাউকে বলবেন না। না না বাবা, ওইসব নিয়ে ভেবো না। আজ অব্দি লক্ষণ সাঁতরাকে অনেক লোকই অনেক গোপন কথা বলেছে বাবা। লক্ষণ সাঁতরা কিন্তু তাদের কথা কোনো দিনই কারো কাছে ফাঁস করেনি। হ্যাঁ, যাক, তাহলে বলছি শুনুন। যে সামনে যে লকার কোম্পানিটা রয়েছে, ওই কোম্পানিতে কয়েকদিন আগেই চুরি হয়েছে, আপনি জানেন? কি বলছো? চুরি হয়েছে? না না, এই খবর তো পাইনি। হ্যাঁ, তবে সব লকারের জিনিস চুরি যায়নি। এখন তো অনেক বড় লোকেরা তাদের জিনিস গচ্ছিত রেখে যায়। তাদের সবারই নিজস্ব লকার রয়েছে, সেখানে ওরা গয়নাগাটি, টাকা পয়সা রেখে যায়। কেবল একটা মাত্র পরিবারেরই ওরকম লকার থেকে টাকা এবং গয়না চুরি গেছে। চোর ছদ্মবেশ ধারণ করে যে সিকিউরিটি ছিল, তাকে আঘাত করে এক মারোয়ারি পরিবারের লকারের সমস্ত কিছু লুট করে নিয়েছে। তাই নাকি? তাই ভাবছি কাল থেকে 3 জন করে সিকিউরিটি কেন রয়েছে। আচ্ছা, তুমি যে বললে সিকিউরিটিকে আঘাত করেছে, তার মানে কি তপনকে আঘাত করেছে? হ্যাঁ কাকু, তপন পোদ্দারকেই আহত করেছে। এ বাবা, তপন পোদ্দারকে আপনি চেনেন কাকু? তপন এখানে অনেক দিন ধরে কাজ করছে গো। আমার দোকানে তো রোজ 5 বেলা করে চা খেতে আসতো। এই, ও এখন ভালো আছে তো? ভালো আছে। নীলরতন সরকার হসপিটালে ভর্তি রয়েছে, কালকেই হসপিটাল থেকে ছেড়ে দেবে আর কি। তো এবার আপনাকে আমি কয়েকটা কথা জিজ্ঞেস করবো কাকু।
যে চুরি করেছে সে অনেকদিন ধরে পরিকল্পনা করে তবেই চুরি করেছে। এমনকি যে লকার থেকে চোর চুরি করেছে সেই বাড়ির কর্তার মতো ছদ্মবেশ ধারণ করেছিল চোর। ওই যেমন ধরুন নকল দাড়ি, গোঁপ, চুল, জামা প্যান্ট, এমনকি গাড়ি পর্যন্ত সে ভাড়া নিয়ে এসেছিল, যাতে সিকিউরিটি তপন পোদ্দার তাকে দেখে এমনটাই ভাবে যেন ওই লকারের আসল কর্তাই এসেছে। বাবারে, এ তো খুব জলঘোলা ব্যাপার দেখছি। ওই লকারের আসল কর্তার নাম আমি আপনাকে বলবো না কাকা, কিন্তু এটুকু আমি ইনফরমেশন পেয়েছি যে ওই লকারের আসল কর্তা ওই লকার থেকে তার নিজস্ব জিনিস বের করতে খুব কমই আসতেন। ঘন ঘন আসতেন কেবল ওনার স্ত্রী। উনি যদি ঘন ঘন আসতেন তাহলে তপন পোদ্দার ছদ্মবেশে আসা ওই চোরকে প্রথমেই দেখে বুঝতে পেরে যেত যে এ আসল লোক নয়। তো এইবার আমি আপনাকে একটা প্রশ্ন করছি কাকা, আপনার চায়ের দোকানে তো নিশ্চয়ই বিভিন্ন ধরনের লোক আসে চা খেতে, তাই না? এই কদিনের মধ্যে আপনি কি এমন কোনো অচেনা লোককে দেখেছেন যে আপনার চায়ের দোকানের এসে লকার কোম্পানির দিকে নজর রাখছে, কিংবা রাস্তাঘাটে পাইচারি করছে, ওই কোম্পানির উপর নজর রাখছিল, এমন কাউকে কি দেখেছেন? কারণ যে চুরি করেছে সে একদিনের পরিকল্পনাতে কিন্তু চুরি করেনি, অনেক দিন ধরে পরিকল্পনা করছে চুরি করার। সে কিন্তু আট ঘাট বেঁধে তবেই চুরি করেছে। সে জানতো ওই মারোয়ারি পরিবারের কর্তা এইখানে খুব একটা বেশি আসে না, তাই সিকিউরিটি তপন পোদ্দারও তাকে ছদ্মবেশে খুব একটা ভালোভাবে চিনতে পারবে না। আপনি একটু কাকা মনে করে বলুন তো। বাবা, তুমি ঠিকই বলেছো, বুঝলে। কদিন ধরেই একটা ছেলে আমার দোকানে আসছে, তোমার মতোই যুবক। হ্যাঁ, ওই দিন 15 ধরে আসছে। সকাল বিকেল যখন খুশি তখন আসতো, আমার দোকানে বসে চা খেত। আর ওই যে বাইরে বাঁশের যে বেঞ্চিটা দেখতে পাচ্ছ না, হ্যাঁ হ্যাঁ ওটার একদম শেষ সীমানায় বসে ওই দিকে তাকিয়ে থাকতো। কোনো লোকজনের সাথে খুব একটা কথা বলতো না, জানো বাবা। যেন সবসময় কিছু একটা দুশ্চিন্তা করছে, চিন্তা ভাবনা করছে আর কি। আর অনেকবারই আমাকে ওই লকার কোম্পানির ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেছে। চুরি হওয়ার পর থেকে বাবা তাকে কিন্তু আর দেখা যায়নি। আচ্ছা, ছেলেটাকে কেমন দেখতে শুনতে ছিল, একটু বর্ণনা দিন তো আমাকে। বর্ণনা দেব? কিভাবে দিই বলো তো? মানে কেমন লম্বা, চেহারা কেমন, গায়ের রং কেমন, মাথার চুল কেমন, এই সব কিছু আপনি তো দেখেছেন, সেগুলো আমাকে বলুন। গায়ের রং ফর্সা, বেশ ভালোই লম্বা, কিন্তু গায়ে খুব একটা মাংস নেই, রোগা আর কি। আর হ্যাঁ, একদম একদম সামান্য এইটুকু একদম সরু ছোট গোপ, একটা ওই সাদা হাত কাটা জামা আর একটা কালো প্যান্ট ছিল। আর আপাতত এখনো তো কিছু মনে করতে পারছি না বাবা। যথেষ্ট কাকা, আপনার এই বয়ান আমার অনেক কাজে লাগবে। এরপর আমি আমার বাড়ি ফেরার পথ ধরলাম। বাড়ির সামনে এসে দেখি সত্যব্রত। এগিয়ে গিয়ে বললাম, সত্যব্রত? হ্যাঁ, তোর সঙ্গে দেখা করতে এসেছিলাম। বাড়িতে তালাবন্ধ দেখে চলে যাচ্ছিলাম, আর তখনই হায় হায়, ভেতরে। এই বলে বাড়ির তালা খুলে আমি ওকে ভিতরে নিয়ে এসে বসলাম। তারপর ওকে একটু বসতে বলে আমি ওপরে গিয়ে ঝট করে জামা কাপড় চেঞ্জ করে ফিরে এলাম। কি ব্যাপার বলতো, তোর এতদিন কোনো পাত্তা নেই? কোথায় না কোথায় তোর খোঁজ করেছি, অফিসে, কলেজে, এমনকি তোর বাড়িতে পর্যন্ত খোঁজ করে তোর টিকিট নাগাল পাওয়া যায়নি। কাকুর এই অবস্থায় তুই কোথায় গিয়েছিলিস বলতো? আমি কোথাও যাইনি রে, এই আশেপাশেই ছিলাম, একটা বিশেষ কাজে ছিলাম। কি এমন বিশেষ কাজ যে তোকে তোর বাড়ি ছেড়ে অসুস্থ বাবাকে ছেড়ে থাকতে হয়েছে এতগুলো দিন? হ্যাঁ, সেটা এই মুহূর্তে আমি তোকে বলতে পারবো না। তারপর তোর খবর কি বল, ভালো আছিস? আমার আর কি, একটা কেস নিয়ে পড়েছি। তাই নাকি? তা কি কেস, একটু শুনি। না ভাই, এটাও তোকে আমি এই মুহূর্তে বলতে পারবো না। আচ্ছা চল, তোকে সব কিছু খুলেই বলছি। বাবার ব্লাড ক্যান্সার, এটা তো তুই জানিসই। কোনোভাবেই বাবাকে আর বাঁচানো যাবে না। কিন্তু বহু বছর আগে প্রাচীন যুগের মানুষেরা ব্লাড ক্যান্সারের ওষুধ আবিষ্কার করেছিল। তা দিয়ে তারা অনেক মানুষের প্রাণ রক্ষাও করেছিল। সেই সময় যদি মানুষ ক্যান্সারের ওষুধ তৈরি করতে পারে, তাহলে এখন আধুনিক টেকনোলজির যুগে সেই ওষুধ কেন আবিষ্কার করা যাবে না? আমি আয়ুর্বেদ পুরাণ বিজ্ঞান বইতে পড়েছি, ক্যান্সারের ওষুধ আবিষ্কার করতে গেলে কিছু বিশেষ জিনিসপত্র দরকার পড়ে। সেগুলো একমাত্র দক্ষিণ ভারতেই, গভীর অরণ্য ছাড়া আর কোথাও পাওয়া যায় না। আমি সেগুলোর খোঁজ করতেই গিয়েছিলাম আসলে। তার সব উপকরণ জোগাড় করতে পেরেছিস? পেরেছি। এমনকি আমি আমার বাড়ির ল্যাবে ওষুধ আবিষ্কারের কাজ শুরুও করে দিয়েছি। সাবাস সত্য, সাবাস।
ক্যান্সারের ওষুধ যদি তুই একবার আবিষ্কার করে ফেলিস তাহলে তোর নাম বিদেশে পর্যন্ত ছড়িয়ে পড়বে। তুই চালিয়ে যা, আমি তোর পাশে আছি। ওষুধটা বানিয়ে আমি কেবল আমার বাবাকে বাঁচাতে চাই, তারপরে আমি আরও ওষুধ তৈরি করে সেগুলো সব সরকারের হাতে তুলে দেব। আচ্ছা, এবার তোর কেসের ব্যাপারটা বলতে শুনি। কেস বলতে একটা লকার কোম্পানি থেকে একজন মারোয়ারি পরিবারের অনেক টাকা এবং তার স্ত্রীর অনেক দামি গয়না চুরি হয়েছে। লকার কোম্পানির অনেক বড় বদনাম এটা। এই মারোয়ারি পরিবারের কর্তা কোনোভাবেই চান না যে ব্যাপারটা পাবলিক জানুক, তাই তিনি গোয়েন্দা নিযুক্ত করেছেন। স্যার কেসটা হ্যান্ডেল করতেন, কিন্তু এই মুহূর্তে মধ্যপ্রদেশে আরও একটা জটিল কেস সলভ করতে গেছেন এবং আমাকে এখানে কেসটা সলভ করার দায়িত্ব দিয়ে গেছেন। লকার কোম্পানি মানে কি সেটা নিশ্চয়ই তোকে বলে দিতে হবে না। না না, আমি জানি। লকার কোম্পানিটা কোথাকার রে? শিয়ালদা মৌলালি। তোর কাজ কতদূর এগোতে পারলি? মানে চোরের সন্ধান কি কিছু পেয়েছিস? না, এখনো অবধি পাইনি, পুরোটাই ঝাপসা। ঠিক আছে রে সুকান্ত, আমি এখন উঠি রে, পরে আবার আসবো, কেমন? এরপর আমি দুপুরের খাওয়া দাওয়া সেরে ঠিক করলাম যে একবার এই বারোয়ারি কর্তা সিংহানিয়া বাবুর সঙ্গে একবার দেখা করা দরকার, কারণ ওর কোনো শত্রুরও এই কাজ হতে পারে। ওনার সঙ্গে কথা বলাটা অত্যন্ত জরুরি। সন্ধ্যাবেলা আশিস দাশগুপ্ত বাবুকে, মানে লালবাজারের বড়বাবুকে টেলিফোন করলাম, কারণ না সিংহানিয়ার সঙ্গে আমার একা গিয়ে কথা বলতে একটু কেমন কেমন লাগছিল আর কি। এরপর আশিসবাবু এবং আমি সিংহানিয়ার বাড়িতে এসে পৌঁছলাম। বিরাট বড় বাড়ি, বড় লোক এদেরকেই বলে। বাড়ির সিকিউরিটি গার্ডের সঙ্গে আশিসবাবু কথা বললেন এবং তারপর আমরা ভেতরে একটা ঘরে এলাম। সেখানে একজন লোক চুরুটমুখী দিয়ে পুলবল খেলছেন একাই। ইনিই মিস্টার সিংহানিয়া। আশিসবাবু সোজা সাপটা সিংহানিয়াকে বললেন, আপনার সাথে একটু কথা বলতে এসেছি। লোকটা এবার আমাদের দিকে ঘুরে তাকিয়ে বলল, আসুন, বসুন। তা আমরা একটা সোফায় বসলাম। তারপর উনি আমাদের সামনে এসে অন্য সোফাটিতে বসলেন এবং বললেন, বাবা খুবই অল্প বয়সী ছেলে তো? হ্যাঁ, নমস্কার, আমার নাম সুকান্ত লাহিড়ী। খুবই অল্প বয়সী ছেলে হলেও ওর বুদ্ধি কিন্তু তুখর। আচ্ছা যাক, চোরের কি কোনো হদিশ পাওয়া গেল মিস্টার লাহিড়ী? এখনো পর্যন্ত পাওয়া যায়নি, তবে তদন্ত সূত্রে আমি এতটুকু জানতে পেরেছি চোর আপনারই ছদ্মবেশ ধারণ করে লকার থেকে আপনার সমস্ত জিনিসপত্র চুরি করেছে। আমার ছদ্মবেশ? হ্যাঁ, আপনি কেমন স্যুট পরেন, কেমন দাড়ি রাখেন, কেমন মাথার চুল, কি কোম্পানির গাড়ি চড়েন, সব সে আয়ত্ত করেছিল। এর মানে আপনি বুঝতে পারছেন? যে আপনার টাকা পয়সা এবং গয়নাগাটি চুরি করেছে সে আপনাকে অনেক দিন যাবৎ ফলো করছে, হয়তো তা আপনি টেরই পাননি। আমি একটা হদিশ পেয়েছি বটে। ওই লকার কোম্পানির রাস্তার উল্টো দিকে একটা গুমটি চায়ের দোকান আছে। সেখানে আজ সকালে গিয়েই আমি জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছি ওই দোকানের থেকে লকার কোম্পানির উপর নজর রাখতো একজন যুবক ছেলে। হয়তো সেই আপনার ছদ্মবেশ ধরে এই কাজ করেছে। আমি এখানে এসেছি আপনার কাছে এটা জানতে যে আপনার কি কোনো শত্রু আছে? দেখুন, আমার শত্রু অনেক রয়েছে, কিন্তু তাদের কাউকে আমি চিনি না। অনেক কিছু নিয়ে ব্যবসা আমার, কাজেই শত্রু থাকাটা স্বাভাবিক। আর কাউকেই কিন্তু আমি স্পেসিফিকভাবে চিনি না। তো এরপরও নানান বিষয় নিয়ে সিংহানিয়ার সঙ্গে আরও বেশ কিছুক্ষণ কথা হলো। আশিসবাবু অনেক প্রশ্ন করলেন, কিন্তু সেই রকম বিশেষ কিছু সন্তোষজনক উত্তর পাওয়া গেল না। ফিরে এলাম বাড়ি। সেটাতে অনেক চিন্তা ভাবনা করলাম, কিন্তু কোনো দিক দিয়ে কোনো রাস্তা বের করতে পারলাম না। ক্লান্ত শরীর নিয়ে একটা সময় ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকাল ঠিক 6টা নাগাদ টেলিফোনটা বেজে উঠল। রিসিভারটা তুললাম। ওপারে ছিলেন সিকিউরিটি গার্ড তপন পোদ্দার। তিনি কিছু জরুরি বিষয় আমার সঙ্গে আলোচনা করতে চান। আজই তিনি বাড়ি ফিরছেন। অসুস্থ শরীর নিয়ে তিনি নিজেই আমার বাড়িতে আসবেন বলে উদ্যত হয়েছিলেন বটে, তবে আমি বলেছিলাম না, ওনার সঙ্গে বাড়িতে দেখা করতে যাচ্ছি। ওনার ঠিকানায় পৌঁছে খুঁজে খুঁজে একটা জায়গায় এসে যা বুঝলাম, এটা একটা কলোনি এলাকা এবং সিকিউরিটি তপন পোদ্দার একটি ছোট্ট ঘর নিয়ে ভাড়ায় থাকেন। তপন পোদ্দার বাইরেই ছিলেন। আমাকে দেখতে পেয়ে তার ঘরে নিয়ে এসে বসালেন। বললাম, তা এখন আপনার শরীর কেমন আছে? আগের থেকে অনেকটাই সুস্থ বোধ করছি স্যার। আপনাকে সকাল সকাল ফোন করার জন্য আমি দুঃখিত। কাল রাতেই ফোন করব ভেবেছিলাম, কিন্তু রাতে আর করা হয়নি। হসপিটাল থেকে ডিসচার্জ করে দেওয়ার সময় একজন নার্স আমার জামা কাপড় থেকে কয়েকটা জিনিস উদ্ধার করে আমাকে ফেরত দেয়, কিন্তু অবাক করার বিষয় তার কাছে একটা আংটি এসেছে। আংটিটা রূপোর তৈরি, কিন্তু স্যার আংটিটা আমার নয়। আমি আংটিটা নার্সকে ফেরত দিতে গিয়েছিলাম, বলেছিলাম আমার নয়, কিন্তু নার্স আমাকে বলল ওটা নাকি
আমারই প্যান্টের বাঁ পকেট থেকে পাওয়া গেছে। আমার মন বলছে ওই রাতে চোরের সঙ্গে ধস্তাধস্তির সময় ওই লোকটার থেকে, যে লোকটা ছদ্মবেশ নিয়ে এসেছিল, ওর থেকেই আংটিটা খুলে আমার কাছে আসে। সেটা হয়তো তখন আমি কোনোভাবে পকেটে ভরে নিয়েছিলাম, আর মাথায় আঘাত পাওয়ার পরে তো পুরো জিনিসটাই ভুলে গেছিলাম। আংটিটা কই দেখি। হ্যাঁ হ্যাঁ, এই যে। এই বলে তপন পোদ্দার তার প্যান্টের পকেট থেকে একটা ছোট্ট কাগজের মোড়ক বের করে তার ভিতরে থাকা আংটিটা আমার হাতে দিল। আংটিটা আমি হাতে নিয়ে দেখার পরেই মাথাটা কেমন ঘুরে গেল। এই আংটি তো আমি চিনি, আংটিটা তো সত্যব্রতর আংটি। অনেকদিন থেকে এই আংটি সত্যব্রতর হাতে আমি লক্ষ্য করেছি। এরপর আমি তপন পোদ্দার মহাশয়কে ধন্যবাদ জানালাম এবং আংটিটা নিজের সঙ্গে নিয়েই ওখান থেকে বেরিয়ে পড়লাম। রাস্তা দিয়ে হাঁটছি আর ভাবছি যে সত্যব্রতর সঙ্গে এই চুরির কি কোনো রকম সম্পর্ক রয়েছে। সত্যব্রত যথেষ্ট ভালো ছেলে, তাকে আমি ছোটবেলা থেকেই চিনি। না না, চুরির কথা সে ভাবতেই পারে না, সে যথেষ্ট সৎ ছেলে। কিন্তু আংটিটা বারবার আমাকে ভাবিয়ে তুলেছে। ইতিমধ্যে ঠিক করলাম একবার সত্যব্রতর বাড়ি গিয়ে ভালো করে লক্ষ্য করে দেখব ওর হাতে আংটিটা আছে কিনা। এরপর ওর বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। বাড়ি গিয়ে সত্যব্রতর বাবাকে জিজ্ঞাসা করায় কাকু আমাকে বললেন ও ল্যাবে রয়েছে। বাড়ির একেবারে পাশেই ও টিনের ছাউনি দেওয়া ল্যাব। এবার সেখানে গেলাম। দরজার ভেতর থেকে বন্ধ। দুবার ধাক্কা দিতেই ভেতর থেকে সত্যব্রত বলে উঠল, কে? আমি সুকান্ত, দরজা খোল। এবারও দরজা খুলল। ওর দুই হাতে গ্লাভস এবং মুখে মাস্ক, আর জামার উপরে সাদা অ্যাপ্রন পরে রয়েছে। আমাকে ভিতরে আসতে বলল। ও আয়, ভেতরে আয়। আমি ভিতরে গেলাম। ছোট্ট ঘর এবং ঘরে বিশাল বড় একটা কাঠের টেবিল। পুরো টেবিলটা জুড়েই ল্যাবের সমস্ত রকম সরঞ্জাম রয়েছে। বড় বড় কাঁচের শিশিতে বিভিন্ন ধরনের কেমিক্যাল। তার কোনোটার রং নীল, কোনোটার রং লাল, কোনোটার আবার সাদা। কয়েকটা শিশির ভেতর থেকে অনর্গল সাদা রঙের ধোঁয়া নির্গত হচ্ছে। ও দরজার কাছে একটা টুল নিয়ে এসে আমাকে বসতে বলে আমার সামনেই দাঁড়িয়ে বলল, তুই এসেছিস ভালোই হয়েছে, বুঝলি। তোকে যে বলেছিলাম না যে আমি গুপ্তভাবে ওই একটা ওষুধের সন্ধান করছি, সেই ওষুধ তৈরির একেবারে লাস্ট স্টেজে পৌঁছে গেছি। আর 2 দিন সময় লাগবে, বুঝলি। 2 দিনের মধ্যেই আমি ক্যান্সারের ওষুধ আবিষ্কার করে ফেলবো, এটা আমার বিশ্বাস। ওর 2 হাতেই গ্লাভস পরেছিল, তাই ওর আঙুলে আংটিখানা আছে কিনা তা গ্লাভস না খোলা অবধি আমি চিহ্নিতকরণ করতে পারছিলাম না। হঠাৎ করে আমি ওকে বলে উঠলাম, সত্যব্রত, একটু চা খাওয়া ভাই। চা খাবি নাকি? দাঁড়া, সামনে কাকার দোকান থেকে আমি চাটা আনছি। এই বলে 2 হাতে গ্লাভস পরা অবস্থাতেই ও বেরিয়ে গেল। আমাকে ঘরে অপেক্ষা করতে বলল। মিনিট 5-এর মধ্যেই ও ফিরে এলো একটা গ্লাসে করে চা আর 2টো মাটির ভাঁড় নিয়ে। এখন ওর হাতের গ্লাভস খোলা, হয়তো এই ঘর থেকে বেরিয়ে গ্লাভস খুলেও নিজের পকেটেই রেখেছে। এইবার আমি ওর পরিষ্কার হাত দেখতে পাচ্ছি। গ্লাস থেকে চা ভাঁড়ে ঢেলে ভাঁড়টা বাঁ হাতেই আমার দিকে এগিয়ে দিল। আমি ভালোভাবে ওর বাঁ হাত লক্ষ্য করলাম। আংটি নেই, এবং দীর্ঘদিন আংটি পরে থাকার ফলে আঙুলের একটা ফ্যাকাশে দাগ হয়ে যায়। সেই দাগও ওর হাতের আঙুলে বর্তমান রয়েছে। মনে মনে ভাবছিলাম তখন, তাহলে কি সত্যব্রতই চুরি করেছে ওই লকার কোম্পানি থেকে? প্রমাণ তো সেই রকমই ইঙ্গিত দিচ্ছে। তাহলে কি করি এখন? কিন্তু এই একটা প্রমাণের ভিত্তিতে ওকে তো ধরা যাবে না। আরো 2টো দিন দেখতে হবে এবং ওকে আমায় চোখে চোখে রাখতেই হবে। সেই মুহূর্তে আমি ওকে কিচ্ছু বললাম না। চুপচাপ চা খাচ্ছি আর ওর রিসার্চের ব্যাপারে নানান কথা আমাকেও বলে চলেছে। সুকান্ত, এদিকে আয়, তোকে একটা জিনিস দেখাই। তার আগে এনে মাস্কটা পরে নে তো। মাস্ক পরেও আমাকে ওই বড় টেবিলটার সামনে নিয়ে গেল, যেখানে টেস্ট টিউবের মধ্যে বিভিন্ন রকমের কেমিক্যাল রয়েছে। তার মধ্যে থেকে একটা সরু টিউব বের করেও বলল, এই দেখ, এটা হলো আফ্রিকার জঙ্গলের এক ধরনের লুপ্তপ্রায় ওই মাকড়সার বিষ। এটা জোগাড় করতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে রে। এরপর পাশে থাকা একটা রাউন্ড বটম ফ্লাস্কে আঙুল দেখিয়ে বলল, এটা হলো আমাদের ভারতবর্ষেরই কিছু বিশেষ গাছের সম্মিলিত রস। ওই মাকড়সার রস আর এই গাছের সম্মিলিত রস, এই দুটো এক করে এই ফ্লাক্সটায় যে গোলাপি তরলটা তৈরি হয়েছে, হ্যাঁ, এইটা হলো ওষুধের লাস্ট স্টেজ। পুরোপুরি ওষুধটা তৈরি করতে আমার এখনও ওই একটা উপকরণ লাগবে। সেটা বিদেশ থেকে ইম্পোর্ট হয়ে ওই কুরিয়ারের মাধ্যমে আমার কাছে এসে পৌঁছাবে। কালকে আসার কথা। ওটা হাতে পেলে এই গোলাপি তরলের সঙ্গে ওটা মিশিয়ে
একদিন সময় দিলেই ওষুধ তৈরি হয়ে যাবে। ওর কথা শুনে আমারও খুব একটা ভালো লাগছিল না। কোথাও যেন বড়সড় একটা বিপদের আশঙ্কা মনে মনে টের পাচ্ছিলাম, কিন্তু ওই ফ্লাস্কগুলোর একটাতে হাত দিতেই যাচ্ছি, এমন সময় সত্যব্রত আমাকে বারণ করে বলল, এই একদম একদম হাত দিস না, একটু 19-20 হয়ে গেলে না এই পুরো জায়গাটা ব্লাস্ট হয়ে যাবে রে, খুব সাবধান। এ কথা শোনার পর আমি আর কোনো কিছুতেই হাত দিলাম না। শুধু ওকে বললাম, খুব ভালো কাজ করছিস সত্যব্রত, তোর এই কাজে আমি সাফল্য কামনা করি, আর আমি জানি তুই এই কাজে সাফল্য পাবিই পাবি। আচ্ছা, আমার একটু কাজ আছে রে ভাই, আমি এখন আসি, বুঝলি? চলে যাবি? পাই তাহলে। ওখান থেকে তড়িঘড়ি আমি আমার বাড়িতে চলে এলাম। ছদ্মবেশ ধারণের সমস্ত সরঞ্জাম আমার একটা বাক্সতে সব সময়ের জন্য থাকে, যেগুলো পরে নিয়ে ছদ্মবেশ ধারণ করে আবার আমি সত্যব্রতর বাড়ির সামনে এসে হাজির হলাম। একটা গাছের নিচে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রয়েছে। যে জায়গাটায় আমি দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে সত্যব্রতর ল্যাবের ভেতরে ও বাইরের বেরোনোর দরজাটা পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। সেখান দিয়ে বারবার দেখতে পাচ্ছি সত্যব্রত একবার বাইরে বেরোচ্ছে, আবার ভেতরে প্রবেশ করছে। প্রায় ঘন্টা দুয়েক পরে সত্যব্রত ল্যাব থেকে বাইরে বেরিয়ে ল্যাবের দরজায় ভালো করে তালা বন্ধ করে বাড়ির ভেতরে ঢুকলো। আমি তখনও ওখানে দাঁড়িয়ে রয়েছি। এর ঠিক মিনিট 10 পরেই জামা কাপড় বদলে ও বাইরে বেরোলো, ওর কাঁধে একটা ব্যাগ। তারপর যে গাছটার আড়ালে আমি লুকিয়েছিলাম সেই দিকেই ও আসতে শুরু করলো। আমি বুঝতে পারলাম লুকিয়ে থাকলে সমস্যা আরও বাড়বে, তাই সোজা ওর বিপরীত দিকে হাঁটা লাগালাম। সামনাসামনি একে অপরকে পাশ কাটিয়ে বেরিয়ে গেলাম। ও আমাকে চিনতে পারেনি সেটা আমি বুঝতে পেরে গেলাম, তাই খানিকটাও চলে গেলে তারপর ওর পিছু নিলাম। এবার অনেকটা পথ হাঁটার পর ও একটা জুয়েলারি দোকানে ঢুকে গেল। আমি অনেকক্ষণ ধরেই বাইরে পায়চারি করছিলাম, বাইরে ভেতরে কিছুই দেখা যাচ্ছিল না। তারপর এক সময় আমিও ওই জুয়েলারি শপের ভেতরে প্রবেশ করলাম। দেখলাম ও একটা চেয়ারের উপর বসে দোকানের মালিকের সঙ্গে কি সব টাকা পয়সা নিয়ে কথাবার্তা বলছে। দোকানটিতে আরও কর্মচারী রয়েছে, তাদের একজন এসে একেবারে ওর পাশে আরও একটা চেয়ার দিয়ে বসালো। তারপর ওই কর্মচারীকে আমি এমনি এমনি বললাম যে আমি একটা আংটি তৈরি করাতে চাই, আমাকে বেশ কিছু ডিজাইন দেখান। কর্মচারী ব্যক্তিটি তাদের বিভিন্ন ধরনের আংটির ডিজাইন করা একটা ডিজাইন বুক আমার হাতে ধরিয়ে দিয়ে বলল সেখান থেকে যে কোনো একটা পছন্দ করতে। আমি বইয়ের পাতা উল্টোতে শুরু করলাম, কিন্তু আমার ধ্যান সম্পূর্ণ পাশে বসে থাকা সত্যব্রতর উপর। সত্যব্রত সোনার দোকানে কি করতে এসেছে? মিনিট 10 পর দোকানের মালিক ব্যক্তিটি থোক দুটো মোটা টাকার বান্ডিল সত্যব্রতকে দিল। সত্যব্রত টাকাগুলো গুনতে শুরু করলো। অনেক টাকা। টাকা গোনা শেষ হয়ে গেলে ও আবার বেরিয়ে গেল। ঝট করে আমি দোকানের মালিককে জিজ্ঞেস করে বসলাম, বলছি যে ছেলে এসেছিল যাকে এতগুলো আপনি টাকা দিলেন, কিসের টাকা ছিল ওগুলো? এই দেখুন মশাই, আপনি এখানে আংটি করাতে এসছেন নাকি অন্য কারোর সাথে আমি কি ব্যবসা করছি সেটা জানতে এসছেন? আর যদি আপনি জানতে এসে থাকেন তাহলে পরিষ্কার বলে দিচ্ছি, এগুলো আমাদের ব্যক্তিগত ব্যাপার, আমরা বাইরের কোনো লোকের সঙ্গে সবে আলোচনা করি না। সঙ্গে সঙ্গে আমি আমার পকেট থেকে আমার কার্ড বের করে দেখালাম। দোকানের মালিক কার্ডটা আমার হাত থেকে নিয়ে চোখগুলো বড় বড় করে আমার দিকে তাকালো। কার্ডে আমার ছবি একটা লাগানো আছে। লোকটা সেই ছবিটা দেখে এবার আমাকে জিজ্ঞেস করলো, কিন্তু আপনাকে দেখে তো এই ছবির লোক মনে হচ্ছে না। এবার আমি আমার নকল গোঁফ, দাড়ি এবং চুল খুলে ফেললাম। তারপর বললাম, দেখুন তো এবার মিলছে কিনা। আমি এখানে একটা কেসের তদন্ত করতেই এসেছি। একটু আগে আপনি বললেন আপনি নাকি এখানের কোনো বিষয় সম্বন্ধিত আলোচনা করেন না কারোর সঙ্গে। আমি আপনাকে থ্রেট করেই বলছি, আপনি যদি এই ব্যক্তি কী কারণে টাকা নিয়ে গেল সেটা আমাকে না বলেন, তাহলে আমি পুলিশ নিয়ে আসবো, তখন আপনি বাপ বাপ করে বলবেন। না না, আসলে আমি বুঝতে পারিনি, বুঝলেন, আপনি প্রাইভেট ডিটেকটিভ। আসলে ওই ছেলেটি একটি ওই 5 ভরি সোনার নেকলেস আমার কাছে নিয়ে এসে বিক্রি করলো, তারই টাকা আমি ওকে দিয়ে দিলাম, নেকলেসটা কিনে নিলাম। 5 ভরি সোনার নেকলেস? এই নেকলেস ওই ছেলেটা কোত্থেকে পেল? আপনারা কোনো ব্যক্তির থেকে সোনার জিনিস যখন কেনেন তখন তার জিএসটি বিলটি দেখেন না? ওটা থেকে পেলো কি করে জানবো বলুন? এইসব আমাদের লাইনের ব্যাপার, সবই তো জানেন। ওনার কাছ থেকে ওই জিএসটি বিল না দেখে জিনিসটা কিনলাম,
না দেখে কিনলাম বলে ওই একটু কম টাকা দিতে হলো। ওই ধরুন ওই 20,000 মতো কম দিলাম। এরপর ওই নেকলেসটা আমরা গলিয়ে ফেলবো, তারপর যতটা সোনা বেরোবে সেটা দিয়ে নতুন করে নেকলেস তৈরি করে সেটাকে আবার ওই জিএসটি অ্যাড করে বিক্রি করবো। এইটাই তো আমাদের ব্যবসা। আমি আর বেশি কথা না বাড়িয়ে বেরিয়ে পড়লাম দোকান থেকে। আমি বুঝতেই পেরেছিলাম যে এই নেকলেস মিসেস সিংহানিয়ার নেকলেস, আর চুরি সত্যব্রতই করেছে। আবার ওর বাড়ির সামনে গিয়ে আমি নজরদারি করতে শুরু করলাম। সারাদিনই প্রায় না খেয়েই কাটালাম। শুধু সামনের একটা দোকান থেকে চা, বিস্কুট আর সিগারেট। বিকেলে একটা লোক এলো সাইকেলে করে। একটু হাঁকাডাকি করতেই সত্যব্রত বাড়ি থেকে বের হলো। সাইকেল চালক লোকটির কাঁধে একটি ব্যাগ ছিল। সে ব্যাগ থেকে সাদা কাগজে মোড়া কি একটা সত্যব্রতকে দিল। সত্যব্রত আবার ব্রাউন খামে মোড়া একটা কিছু লোকটাকে দিতেই লোকটা সাইকেল ঘুরিয়ে সোজা চলে গেল। এই দেওয়া নেওয়া করলো সেটাই ভেবে চলেছি। ব্রাউন খামে করে সত্যব্রত নিশ্চয়ই লোকটাকে টাকাই দিল, কিন্তু লোকটা সত্যব্রতকে সাদা কাগজে মোড়া কি দিল? এরপর রাত 12টা অবধি আমি নজরদারি চালানোর পর অবশেষে আমার আর ভালো লাগছিল না। সারাক্ষণই ওর ল্যাবেই পড়েছিল। ভাবলাম এখানে আর নজরদারি করার কোনো মানে হয় না। সত্যব্রতর বাড়ি সার্চ করলেই সেখান থেকে নিশ্চয়ই মিসেস সিংহানিয়ার আরও সোনার জিনিস পাওয়া যাবে। কাল সকালবেলা পুলিশ নিয়ে এসে ওকে অ্যারেস্ট করাবো। বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে শুতে আমার অনেক রাত হয়ে গেল। পরের দিন সকালে উঠেই লালবাজার থানায় খবর দিয়ে ওর বাড়ির ঠিকানা দিয়ে দিলাম এবং তাড়াতাড়ি পুলিশ নিয়ে আসতে বলে আমিও বেরিয়ে পড়লাম। রাস্তায় বেরিয়ে আমি সত্যি খুব ভেঙে পড়েছিলাম। আজ সেই ছেলের আমি ক্ষতি করতে যাচ্ছি যার সঙ্গে ছোটবেলা থেকে আমি একসঙ্গে বড় হয়েছি। ক্ষতি কি আমি করতে যাচ্ছি? না, ক্ষতি তো ও করেছে। চুরি করাটা বড় অপরাধ, আর এই অপরাধের হয়তো বেশি দিন শাস্তি ভোগ করতে হবে না ওকে, কিন্তু শাস্তি তো ওকে পেতেই হবে। এইসব ভাবছি, হঠাৎ রানাদা উল্টো দিক থেকে এসে আমার কাঁধে হাত দিয়ে বলল, কি গো সুকান্ত, কেমন আছো? রাস্তার এইখানে দাঁড়িয়ে কি এত ভাবছো তুমি? রানাদাকে আমি সত্যব্রতর ব্যাপারে সমস্তটাই জানালাম। রানাদা সব জেনে বলল, কি বলছো তুমি? সত্যব্রত ক্যান্সারের ওষুধ আবিষ্কার করতে চাইছে? ও মাই গড, আমারই আগে বোঝা উচিত ছিল। এই কারণেই ও বেশ কিছুদিন আগে আমার কাছ থেকে ক্যান্সারের ওষুধ তৈরি করা যাবতীয় সরঞ্জাম এবং প্রাকৃতিক উপকরণের বিষয়ে জিজ্ঞাসাবাদ করছিল। কিন্তু এই কাজ করতে তো অনেক টাকার প্রয়োজন পড়বে। এত টাকাও পেল কোথায়? ও চুরি করেছে রানাদা। শিয়ালদা মৌলালির একটা লকার কোম্পানি থেকেও টাকা এবং গয়না চুরি করেছে একটা পরিবারের। সে সব টাকা দিয়েই এই কাণ্ড করছে। আমি কাল ওর বাড়িতে গিয়েছিলাম। ও আমাকে বলল ক্যান্সারের ওষুধ আবিষ্কারের একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছে, আর একটা উপকরণের প্রয়োজন, যেটা পেয়ে গেলেই ওষুধ আবিষ্কার হয়ে যাবে। 5 ভেনামস। 5 ভেনামস? এটা কি জিনিস? এটা এক ধরনের বিষ। সত্যব্রত তোমাকে কি বলেছে গো? ও ক্যান্সারের ওষুধ তৈরির শেষ পর্যায়ে পৌঁছে গেছে। ও ওষুধ তৈরির শেষ পর্যায়ে পৌঁছয়নি, ও বরং চরম বিপদের মধ্যে পৌঁছে গেছে। মানেটা এই যে, তুমি কি ভাবছো সত্যব্রত যে পথ ধরে ক্যান্সারের ওষুধ আবিষ্কারের দিকে এগিয়ে চলেছে তাতে সে সফল হয়ে যাবে? এই পথের আগে আর কেউ এগোয়নি। সরকার বহুবার চেষ্টা করেছে ক্যান্সারের ওষুধ তৈরি করার, আর যে পদ্ধতি সত্যব্রত অবলম্বন করছে এর আগে অনেক বিজ্ঞানীরা এই পদ্ধতি ধরেই এগিয়েছিল, কিন্তু তারা সকলেই ব্যর্থ হয়েছে। ক্যান্সারের ওষুধ তৈরির লাস্ট স্টেজের পর এই 5 ভেনামস নামক একটি বিশেষ বিষের প্রয়োজন, আর এই বিষ মেশানোর কিছুক্ষণ পরই পুরো জায়গাটা ব্লাস্ট করে যায়। সরকারি দপ্তরের বিজ্ঞানীরা অনেকবার এই ওষুধ আবিষ্কারের চেষ্টা করে ব্যর্থ হয়েছে, আর তারপরেই সরকার এই ওষুধ আবিষ্কার ব্যান করে দিয়েছে। কিন্তু আরও একটা কথা হচ্ছে, সত্যব্রত এই বিষ পাবে কোথা থেকে? এই বিষ একমাত্র চীন দেশে পাওয়া যায়, এবং চীন এই বিষ প্রচুর চড়া দামে বিক্রি করে। রানাদা কাল সন্ধ্যাবেলায় সত্যব্রত একটা সোনার দোকানে গিয়ে 5 ভরি সোনার চেন, যেটা ওই লকার থেকে চুরি করেছে, সেটা বিক্রি করে মোটা টাকা নিয়ে গেছে, এবং একটা লোক সাইকেলে করে এসে ওকে কিছু একটা পার্সেলও দিয়ে গেছে, সেটাও আমি দেখেছি, এবং লোকটাকে ও ব্রাউন খামে টাকাও দিয়েছে, এটুকুও আমি শিওর। তাহলে তো এখন চরম বিপদের মধ্যে আছে সুকান্ত। 5 ভেনামস মিশিয়ে দেওয়ার 2 ঘন্টা পরই জায়গাটা ব্লাস্ট করে যাবে।
আমি আর একটি কথা না বাড়িয়ে সোজা দৌড়তে শুরু করলাম। রানাদাও পেছন থেকে আওয়াজ দিয়ে আমাকে বলল, সুকান্ত, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমিও যাবো তোমার সঙ্গে। এই বলে আমিও দৌড়চ্ছি, আমার পিছনে পিছনে রানাদাও দৌড়চ্ছে। দৌড়তে দৌড়তে আমি সত্যব্রতর বাড়িতে এসে দরজা খুলে ওর ল্যাবের কাছে গিয়ে চোর চিৎকার করে সত্যব্রতর নাম ধরে ডাকলাম, সত্যব্রত! রানাদাও আমার পিছনে এসে হাঁপাতে শুরু করেছে। আমার চিৎকার শুনে সত্যব্রত ল্যাব থেকেই বেরিয়ে এলো। ওর ল্যাব থেকে আমি আর রানাদা অনেকটাই দূরে দাঁড়িয়েছিলাম। সত্যব্রত হকচকিয়ে একেবারে আমার সামনে এগিয়ে এলো এবং আমাকে জিজ্ঞেস করলো, এই কি ব্যাপার রে, তুই এত সকালে? আর রান্নাদা, আপনি এখানে? এরপরই দুম করে ব্লাস্ট হয়ে গেল সত্যব্রতর ল্যাব। সঙ্গে সঙ্গে আমি সত্যব্রতকে ধরে মাটিতে শুয়ে পড়েছি। রানাদাও আমাদের পেছনে উপুর হয়ে শুয়ে পড়েছে। কয়েক সেকেন্ড পর সত্যব্রত উঠে দাঁড়ালো, আমরাও উঠে দাঁড়ালাম। ব্লাস্ট হওয়ায় গরম হালকা হাওয়া আমাদের গায়ে এসে লাগছিল, আর দাউ দাউ করে জ্বলে যাচ্ছিল সত্যব্রতর ল্যাব। এই দৃশ্য দেখে সত্যব্রত খুব জোর আর্তনাদ করল। না 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 না, এটা হতে পারে না, এটা হতে পারে না। এই বলে হাঁটু গেড়ে মাটিতে বসে কাঁদতে শুরু করলো। আমি সোজা দৌড় দিলাম ওর বাড়ির দিকে। সেখান থেকে কাকুকে বের করে আনতে হবে। ব্লাস্টের কারণে সত্যব্রতর বাড়িতেও আগুন লেগেছে। বাড়িতে ঢুকে ঘরগুলোতে কাকুকে দেখতে পেলাম না। দৌড়ে আবার বাইরে এলাম। তারপর সত্যব্রতকে জিজ্ঞেস করলাম, কাকু কোথায়? ও মাথা চাপড়াতে চাপড়াতে বলল, বাবাকে আমি ল্যাবেই নিয়ে গেছিলাম রে, বাবা ল্যাবেই ছিল, বাবা। এই তোর কারণে এই ঘটনাটা ঘটলো, তোর কারণে। তোর চিৎকার শুনেই আমি নার্ভাস হয়ে গিয়েছিলাম এবং হাত থেকে একটা অ্যাসিডের ফ্লাক্স নিচে পড়ে গিয়েছিল। তারপরে বাইরে বেরোতেই এই ঘটনাটা ঘটলো। তোর কারণে এটা হলো, তোর কারণে, এর জন্য তুই দায়ী। দাঁতে দাঁত চিপিয়ে সত্যব্রত বলল আমাকে। ততক্ষণে পুলিশ এসে গেছে। সে সময় বড়বাবু আশিস গুপ্ত সত্যব্রতর হাতে হাত করা পরিয়ে ওকে বলল, আপনাকে অ্যারেস্ট করা হলো, বাকি জীবনটা জেলেই কাটাবেন আপনি। কিন্তু আমাকে অ্যারেস্ট করার কারণটা কি? হ্যাঁ, কি কারণ? কি কারণ? আপনি মৌল আলী লকার কোম্পানি থেকে সিংহানিয়া পরিবারের রাখা সিকিউরিটি মানি এবং গয়নাগাটি সোনাদানা সব কিছুই চুরি করেছেন। আমি চুরি করেছি, তার প্রমাণ আছে কি? প্রমাণ আছে সত্যব্রত, প্রমাণ আছে। কাল সন্ধ্যাবেলায় তুই সেনকো গোল্ডের শোরুমে গিয়ে 5 ভরি সোনার নেকলেস বিক্রি করিসনি? সে টাকা দিয়েই তো তুই চীন থেকে ওই বিষ কিনেছিস। আমি অনেক দিন থেকেই তোকে ফলো করছি। আমার কাছে তোর অঙ্কটা পুরো পরিষ্কার। হ্যাঁ, আমি কাল 5 ভরি সোনা সেনকো গোল্ডের মালিককে গিয়ে বিক্রি করেছি। তাতে কি প্রমাণ হচ্ছে? প্রমাণ হয় যে চুরিটা আমি করেছি। তোর বাড়ি সার্চ করলেই কিন্তু গয়না পাওয়া যাবে। ওখান থেকে কেবল তুই একটা গয়নাই নয়, অনেক সোনার গয়না চুরি করেছিস। সুকান্ত, শেষমেশ তুই আমাকে ফাঁসালি। আমি ফাঁসাইনি তোকে, তুই নিজের জালে নিজেই ফেঁসেছিস। ছি, তুই যে আমার ভালো বন্ধু ছিলি সেটা ভাবতে এখন আমার ঘেন্না হচ্ছে। শুনে রাখ সুকান্ত, এই লকার কোম্পানি থেকে টাকা পয়সা গয়নাগাটি আমি চুরি করেছি, কিন্তু সেই টাকা আর গয়নার হদিশ তুই কোনো দিনও পাবি না। হাত করা খুলে দিন অফিসার, খুলুন হাত করা। আপনারা প্রমাণ করতে পারবেন না যে চুরিটা আমি করেছি, পারলে খুঁজে দেখানোটা কোথায়। থামুন আপনি। চুরির কেসে আপনাকে অ্যারেস্ট করতে না পারলেও আপনি ইললিগালভাবে যে ক্যান্সারের ওষুধ আবিষ্কার করার চেষ্টা করছিলেন সেটা আমরা প্রমাণ করতে পারবো। ক্যান্সারের ওষুধ আবিষ্কার করার অনুমতি কারণ নেই। আপনার ল্যাব পুরোপুরি ব্লাস্ট হয়ে গেলেও সেখান থেকে আমরা ফরেনসিক টেস্ট করিয়ে আপনি যে এক্সপেরিমেন্ট করার চেষ্টা করেছিলেন তার নমুনা এখনও জোগাড় করতে পারবো। আর এই দণ্ডনীয় অপরাধের জন্যই আমরা আপনাকে অ্যারেস্ট করছি। চলুন। হাতে হাত করা পরিয়ে সত্যব্রতকে ঘাড় ধরে নিয়ে যাচ্ছে পুলিশ। পুলিশ গাড়িতে ওঠার আগে সত্যব্রত আবারও একবার আমার দিকে তাকায়। তারপর জ্বলন্ত দৃষ্টিতেও বলে উঠল, এর বদলা আমি নেবই সুকান্ত, এর বদলা আমি নেবই। আজ আমার যা ক্ষতি তুই করলি, এর মাসুল তোকে গুনতেই হবে। এইভাবেই একসময় আমার প্রিয় প্রাণের বন্ধু গ্রেফতার হলো। ওর বাবার মৃতদেহ পুরো জ্বলে পুড়ে কালো আকার ধারণ করেছিল। তবুও যতটুকু অবশিষ্ট ছিল সেটা ফরেন্সিকে নিয়ে যাওয়া হয়েছিল।
তা 2 দিন পর ওর বাবার মৃতদেহ নিয়ে যাওয়া হয় শ্মশানে। সত্যব্রতকেও পুলিশি হেফাজতের মারফতেই শ্মশানে আনা হয়েছিল। সত্যব্রত হাতে হাত করা পরেই ওর বাবার চিতায় আগুন দিয়ে বাবার শেষ কার্য করেছিল। কিন্তু আসল ব্যাপার হলো, এই 2 দিন আমি এবং পুলিশ দপ্তরের আরও লোকজন মিলে ওর বাড়ির সমস্ত জায়গা তন্ন করে খুঁজেও কোনো জায়গা থেকেই সিংহানিয়া পরিবারের টাকা কিংবা গয়নার কোনোটাই উদ্ধার করতে পারিনি। সেদিন ও যখন ওর বাবার চিতায় আগুন দিয়েছিল, তখনও আমি সেখানে উপস্থিত ছিলাম। আমি আস্তে আস্তে গিয়ে ওকে জিজ্ঞাসা করেছিলাম, সত্যব্রত, চুরি করা টাকা আর গয়নাগুলো কোথায় লুকিয়ে রেখেছিস? যা টাকা ছিল তার সবই তো আমার এক্সপেরিমেন্ট করতে গিয়ে খরচ করে ফেলেছি। আর বাকি গয়নাগুলো? ওগুলো তোরা কোনোদিনই খুঁজে পাবি না। আর আমার ওপর অত্যাচার করেও কোনো লাভ নেই, কারণ আমি কিচ্ছু বলবো না, কিচ্ছু না। আমার জন্য অপেক্ষা করি সুকান্ত। জেল থেকে ছাড়া পাওয়ার পরে আমি আসব, তোর সঙ্গে দেখা করতে আসব। আমি আসবই। ব্যাস, এই কাহিনী এখানেই শেষ দেবকুমারবাবু। সত্যব্রতর যাবজ্জীবন কারাবাস হয়েছিল। একটানা অনেকক্ষণ সুকান্ত ওর অতীত জীবনের কাহিনী বলে একেবারে চুপ করে বসে রইল, মুখে হাত দিয়ে। দেবকুমার বাবু তার কলমের শেষ লাইনটা টানার পর বলে উঠলেন, সত্যি মানুষ যে কোথা থেকে কখন কোথায় পৌঁছে যায়, আর তারা নিজেদের চাহিদা মেটানোর জন্য কখন যে বড়সড় একটা অপরাধ করে বসে, তা তারা নিজেরাও জানে না। এরপর আরেক রাউন্ড চায়ের ফরমাইশ হলো। তারপর দেবকুমার বাবু চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বললেন, আজকে তাহলে আসি। আপনার এই সত্য ঘটনা খুব শিগগিরই বই হিসাবে প্রকাশ পাবে। আর কদিনের মধ্যেই আবার দেখা করতে আসবো সুকান্তবাবু। আসি কেমন? রাত্রিবেলা আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে। দমকা বাতাস একটু বইতে না বইতেই গোটা শহরে লোডশেডিং। তেলের লণ্ঠন আর 1-2 মোমবাতি জ্বালিয়ে যা হোক করে আমরা রাতের খাওয়া দাওয়া সারলাম। তারপরই একটা ফোন এলো। সুকান্ত ফোনটা ধরে কিছু একটা খবর পেল, যা শুনে ও বেশ উত্তেজিত হয়ে পড়েছে বুঝতে পারলাম। পাওয়া গেছে? কোথা থেকে, কিভাবে পাওয়া গেল? টেলিফোনটা রাখার পর জিজ্ঞাসা করলাম, কে ফোন করেছিল? অজিতেশবাবু নাকি? হ্যাঁ। কাকে পাওয়া গেছে? কথার কোনো উত্তর না দিয়ে ও সিঁড়ি দিয়ে ওর ঘরের দিকে চলে গেল। পিছন পিছন আমিও গেলাম। ঘরে গিয়ে ওর খাটে বসে পড়ল। আমাকে বলল, বস, নারায়ণ স্যারের বাড়ির চাকর ক্ষুদিরাম দাসকে পাওয়া গেছে। বেলেঘাটার এক বাড়িতে লুকিয়ে বসেছিল। এখন সে পুলিশি হেফাজতে। অজিতেশবাবু আরও একটা চমকপ্রদ কথা আমাকে বললেন। ক্ষুদিরাম দাস যে বাড়িতে লুকিয়েছিল, সে বাড়িটাও নাকি নারায়ণ স্যারের। বাড়ির ট্যাক্সের রেকর্ড চেক করে দেখতে পাওয়া গেছে তেমনটাই আর কি। কিন্তু কেষ্টপুরের মতো জায়গায় স্যারের এত বড় একখানা বাড়ি থাকা সত্ত্বেও স্যার আবার ওই বেলেঘাটায় বাড়ি কেন কিনে রাখলেন? জানি না। আরে, জানালার কাছে ওটা কি রেখেছিস? কথাটা বলা মাত্রই আমি জানালার দিকে তাকিয়ে দেখলাম, আবছা আলোয় সেখানে একটা ছোট্ট গাছে টব দেখা যাচ্ছে। ও আবার বলল, তুই এখানে এনেছিস কেন ঘরের মধ্যে? টবের গাছ তো তুই নিচেই রাখিস। বাড়িতে আমাদের 5খানা গাছে টব আছে। গাছগুলো আমিই লাগিয়েছি বটে। মধুসূদন, ঘরের মধ্যে গাছ রাখাও কিন্তু আমার একদম ভালো লাগে না, তোকে আগেও বলেছি। কিন্তু এই গাছ তো আমি এখানে আনিনি। আনিসনি বললেই হবে? নিচে দরজার পাশে 5খানা টবের জায়গায় আমি আর 4খানা টবই দেখেছি। আর এখানে এই যে একটা। আমি আর খুব একটা কথা না বাড়িয়ে জানালার কাছে এগিয়ে গিয়ে টবটা হাতে নিয়ে নিচে নামতেই যাচ্ছি। এমন সময়ও বলল, শোন না, ওটা নিয়ে যাচ্ছিস? একটু ঘরের জানালাগুলো বন্ধ করে দিবি, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। জানালাগুলো বন্ধ করে নিচে নেমে এলাম। তারপর বারান্দায় জ্বলন্ত মোমবাতির কাছে গাছটাকে নিয়ে গিয়ে ভালো করে দেখলাম। কি গাছ এটা? এমন কোনো গাছ তো আমি লাগিয়েছি বলে মনে পড়ছে না। বেশ কিছুক্ষণ টবটা হাতে নিয়ে ভাবতে লাগলাম। হঠাৎ আমার পিছন থেকে একটা বিড়ালের ম্যাও ডাক শুনে প্রথমটা একটু চমকে উঠলাম। পিছন ঘুরে দেখি মিনি এসেছে। তারপর বললাম, কিরে মিনি, এসে গেছিস? আয়, ভালো করেছিস। বাড়ির সব জানলাগুলো বন্ধ করতেই যাচ্ছিলাম। আয় আয় আয়, টেবিলের উপর খাবার রাখা আছে। আজ রাতটা এখানে খেয়ে শুয়ে পড়িস, ঠিক আছে? আয়। তারপর এক সময় টপটা খাওয়ার টেবিলের উপর রেখে বারান্দার সব জানালা বন্ধ করে নিজের ঘরে চলে গেলাম। পরের দিন সকাল হলো। আমি আর সুকান্ত দুজনেই থানায় যাব বলে রেডি হচ্ছি। এমন সময় দেখি আরেক কাণ্ড। আমাদের বাড়িতে একটা বিড়াল ঢুকতো মাঝে সাঝে।
খাবারের উচ্ছিষ্ট যা পেত তাই খেত। শুধু আমাদের বাড়িতেই নয়, এই বিড়ালটা আশেপাশের আরও কয়েকটা বাড়িতেই ঘোরাফেরা করত। কিন্তু সকালে উঠে দেখলাম বিড়ালটা বারান্দার এক কোণে মরে পড়ে আছে। সকাল সকাল আমাদের দুজনকেই এমন একটা দৃশ্য দেখতে হবে ভাবতেই পারিনি। সুকান্ত বলল, তরতাজা বিড়ালটা মরে গেল কি করে? বুঝতে পারছি না সুকান্ত। কাল রাতে একটা রুটি আর একটু তরকারি আমি আমাদের ওই খাবার টেবিলের উপরই রেখেছিলাম, ওর জন্যই। রোজই দেখি ও এসে খেয়ে যায়। টেবিলের দিকে তাকিয়ে এবার দেখলাম খালি প্লেটটাই পড়ে আছে। রুটিটা বিড়ালটা কিন্তু খেয়ে নিয়েছে। তারপর আর কি করা যাবে, সকাল সকাল বেশ মনটাও খারাপ হয়ে গেল। আমি বিড়ালটাকে মিনি নাম দিয়েছিলাম। এরপর বাড়ির পিছন দিকে মৃত বিড়ালটাকে নিয়ে গিয়ে কোদাল দিয়ে খানিকটা গর্ত খুঁড়ে পুঁতে আসলাম। তারপর থানায় যাওয়া হলো। ক্ষুদিরাম দাসকে কড়া পাহারা দিয়ে একটা ঘরে রাখা হয়েছে। অজিতেশবাবু আমাদের দুজনকে সেই ঘরে নিয়ে গেলেন। সুকান্তকে দেখতে পাওয়া মাত্রই ক্ষুদিরাম দাস যে কিনা মেঝেতে বসেছিল এতক্ষণ উঠে দাঁড়ালো চট করে। তারপর সুকান্তর দিকে ডান হাতের আঙুল উঁচিয়ে বলল, তোমাকে তো বাবা আমি চিনি। আমিও আপনাকে চিনি ক্ষুদিরাম কাকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুকান্ত সুকান্ত, ঠিক ঠিক ঠিক। যাক যাক, তুমি এসে গেছো বাবা, ভালোই হয়েছে। এখানকার পুলিশগুলো একেবারেই ভালো নয়। আমাকে দেখো না, জোর করে কেমন ধরে রেখে দিয়েছে। কাকা, আমি একজন গোয়েন্দা, সেটা নিশ্চয়ই তুমি বহু বছর আগে থেকেই জানো, কারণ নারায়ণ স্যারও একজন গোয়েন্দা ছিলেন, আর আমাকে ওনার সঙ্গে কাজ করতে তুমি দেখেছো। জানি বাবা। কাকা, তুমি আমাকে স্পষ্ট করে বলো তো, যে রাতে স্যার খুন হলেন সেই রাতে তুমি কোথায় পালিয়ে গিয়েছিলে? বৃদ্ধ ক্ষুদিরাম দাস যেন ভয় পেয়ে গেল। তারপর উপরের দিকে তাকিয়ে কি সব চিন্তা ভাবনা শুরু করলো। সুকান্ত আবার বলল, ভয় পেও না কাকা, এখানে পুলিশেরা তোমার কোনো ক্ষতি করবে না। আর আমি জানি নারায়ণ স্যারকে তুমি খুন করনি, কারণ স্যারকে তুমি খুব ভালোবাসতে, তা আমি অনেক বছর ধরে দেখে আসছি। আরে আরে, উনি তো আমার অন্নদাতা ছিলেন। অন্নদাতার হুকুম কি আমি অমান্য করতে পারি? আমাকে হুকুম দিয়েছিলেন যাতে আমি পালিয়ে যাই। আচ্ছা, আমি তোমাকে গোড়া থেকে সবটা বলছি। অনেকদিন ধরেই কর্তার আর ছেলে মেয়েদের মধ্যে বিবাদ তৈরি হয়েছিল টাকা পয়সা সম্পত্তি নিয়ে। কর্তার কাছে একটা দামি হিরে ছিল। এই হিরেটার উপরে কর্তার মেজ ছেলে ছাড়া সবার নজর ছিল। কর্তা সে কথা বুঝতে পেরে আমায় একদিন ডেকে বলেছিল ওই হিরেটা আমি যেন কোথাও একটা গিয়ে রেখে দিই। কর্তার সেই সময় শরীর খুবই খারাপ হয়ে যাচ্ছিল। রোজ ডাক্তার দেখতে আসতো, শরীর কিছুতেই ভালো হচ্ছিল না। এমন সময় কর্তা আমায় বলেছিল হিরেটা আমি লুকিয়ে রেখে দিই, আর কর্তার মৃত্যুর পরে ওই হিরেটা যেন ওনার মেজ ছেলের হাতে আমি তুলে দিই। কর্তা তার সব সম্পত্তি টাকা পয়সা কেবল তার মেজ ছেলে আর মেজ বৌমাকে ছাড়া বাকি সকল ছেলে মেয়ে এবং নাতি নাতনির মধ্যে ভাগ বটোয়ার করে দিয়েছিল। মেজ ছেলে আর মেজ বৌমাকে কিছু না দেওয়ার কারণ? অভিমান স্যার, অভিমান। ক্ষুদিরাম কাকা, স্যারের ছেলে মেয়েদের মধ্যে কেউই ধোয়া তুলসী পাতা নয়, তা আমি জানি। এমন কি কারণ ঘটল যে স্যার তার মেজ ছেলে এবং মেজ বৌমাকে বাদ দিয়ে বাকিদের সমস্ত সম্পত্তি দিয়ে গেলেন? এই ঘটনা কিন্তু কেউ জানে না বাবা। কর্তার বউ চারুলতা দেবী, তাকে তুমি কি দেখেছো? না, আমি কি করে দেখবো? আমি যতটুকু শুনেছি উনি খুব অল্প বয়সেই মারা গিয়েছিলেন। না, মারা উনি যাননি। বিয়ের আগে ওই মহিলার এক প্রেমিক ছিল। সেই প্রেমিকের হাত ধরেই কর্তার বউ একদিন সন্ধ্যাবেলা পালিয়ে যায়। তারপর নাকি তারা বিয়ে করে, তাদের একটা মেয়েও হয়। কিন্তু এই ঘটনা কর্তা কোনোদিনই কাউকে জানতে চায়নি। কর্তার ছেলেমেয়েরা কেউই ঘটনা জানে না। তবে এখন কর্তার মেজ ছেলে ব্যাপারটা জানতে পেরেছে। চারুলতা এবং তার প্রেমিকের মেয়ে যখন খুব অল্প বয়স, তখন তারা একটা গাড়ি দুর্ঘটনায় মারা যায়। তখন তার মেয়ের খুব অল্প বয়স, সে তার পিসির বাড়িতেই মানুষ হয়। অনেক বছর কেটে যায়, কর্তারও বয়স হয়। কর্তা প্রথমে তার মেয়ে এবং তারপরে বড় ছেলে সুরঞ্জনের বিয়ে দেয়। তারপরে মেজ ছেলের বিয়ে দিতে তোড়জোড় শুরু করলো। মেজ ছেলে মানে মনোরঞ্জন কর্তাকে জানালো যে সে একজনকে ভালোবাসে। কর্তা মেয়েটিকে তো খুব আনন্দের সঙ্গে বাড়িতে নিয়ে এলো। দেখতে শুনতে ভালো, কর্তার বেশ পছন্দ হয়।
তারপর মেয়েটির পিসির বাড়িতে বিয়ের পাকা কথা বলতে গিয়ে জানতে পারে যে এই মেয়েটি তার বউ এবং তার বউয়ের নির্লজ্জ প্রেমিকের মেয়ে। সাথে সাথেই কর্তা ওই মেয়ের সঙ্গে মনোরঞ্জনের বিয়ের প্রস্তাব নাকচ করে দেয়, কিন্তু মনোরঞ্জন মেয়েটিকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করে। মনোরঞ্জন কিন্তু এই ব্যাপারটা কিছু জানতো না। এই কারণেই কর্তা মনোরঞ্জন এবং তার বউয়ের ওপরে একেবারে অভিমান করেন। কি বলবো, একসময় কর্তা ঠিক করেছিল যে তাদেরকে সম্পত্তি থেকে বাদ দিয়ে দেবে। তারপর হয়তো তার ভুল ভাঙে, কারণ ততদিনে বাকি ছেলেমেয়েরাও নিজস্ব রং দেখাচ্ছে, ফলে কাগজপত্র সবই রেজিস্ট্রি হয়ে গেছে আর পাল্টানোরও কোনো সুযোগ নেই। তাই বছর পাঁচেক আগে কর্তা আরও কিছু টাকা এদিক ওদিক থেকে জোগাড় করে বেলেঘাটায় একটা বাড়ি কিনেছিল ওই মেজো ছেলে আর মেজো বৌমারই জন্য। আর এই হিরেটার প্রতি তো প্রত্যেকেরই নজর ছিল, কিন্তু কর্তা পরে ঠিক করেন যে হিরেটা মেজো ছেলেকেই দেবেন। তাই কর্তা ওটা আমাকে দিয়েছিল যাতে আমি তাকে দিতে পারি। কর্তা যে রাতে মারা গেল সে রাতে আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। মনে মনে ভেবেছিলাম আমি এই মুহূর্তে হিরেটা নিয়ে পালিয়ে না গেলে কেউ না কেউ তো সেটা চুরি করবেই। আর আমি কর্তাকে কথা দিয়েছিলাম যে মেজবাবুর হাতেই আমি এটা তুলে দেব। যেদিনকে হিরেটা নিয়ে পালিয়েছিলাম এই বেড়েঘাটার বাড়িতে এসেছিলাম, আর ওখান থেকেই তো কাল রাতে পুলিশ আমায় ধরে নিয়ে এসছে বাবা। সব শুনে আমি আর অজিতেশবাবু একেবারে স্তব্ধ হয়ে গিয়েছিলাম। সুকান্ত বৃদ্ধ ক্ষুদিরাম দাসকে আবার জিজ্ঞাসা করল, সেই হিরেটা এখন কোথায় আছে কাকা? ওটা তোমাকে এই মুহূর্তে পুলিশের হাতে তুলে দিতে হবে। তবে আমি তোমাকে কথা দিচ্ছি, ওই হিরে আমি মনোরঞ্জন দাকেই ফিরিয়ে দেব। এরপর বৃদ্ধ ভদ্রলোক তার ময়লা ধুতির পকেট থেকে একটা কাগজ বার করল, তার থেকে হিরেটা বের করে সুকান্তর হাতে দেয়। ঘরের আলোয় ঝলমল করে উঠল হিরেটা। তারপর হিরেটা সুকান্ত অজিতেশবাবুর হাতে দিল। বৃদ্ধ লোকটি কাঁপা কাঁপা গলায় বলল, আমি কর্তাকে কথা দিয়েছি বাবা, আমার কথার মান তুমি রেখো। আর আমি তোমাকে বিশ্বাস করি বলেই কিন্তু এতগুলো কথা বললাম। হ্যাঁ, অবশ্যই রাখবো কাকা। অজিতেশবাবু, ওনাকে ছেড়ে দিন। থানা থেকে বেরিয়ে এলাম আমরা। সুকান্ত আমাকে একা বাড়ি ফিরে যেতে বলল। আমি জিজ্ঞেস করলাম, তুই কোথায় যাচ্ছিস? আমি যাচ্ছি একটা কাজে, এসে তোকে বলবো। আমি বাড়ি ফিরে এলাম। ঠিক দুপুর 12:30টার কাছাকাছি বাড়ির টেলিফোনে একটা ফোন এলো। ওপার থেকে একজন অজানা ব্যক্তি আমাকে বলল, হ্যালো, হ্যাঁ আমি আরজিকর থেকে বলছি। একটু আগে একজন ব্যক্তিকে আমি আরজিকর হসপিটালে ভর্তি করেছি। ওনার পকেটে একটা ছোট টেলিফোন ডায়েরি ছিল, ওই ডায়েরি থেকে এই নাম্বারটা পেলাম। নাম্বারটা হোম বলে লেখা ছিল। ব্যক্তিটির গায়ে সাদা রঙের হাফহাতা শার্ট এবং কালো প্যান্ট ছিল। সঙ্গে সঙ্গে আমার মাথায় নড়ে উঠল সুকান্তের কথা। ওপারে থাকা অচেনা ব্যক্তিকে এবার আমি বললাম, হ্যাঁ হ্যাঁ বলুন, তারপর কি হয়েছে ওর? দেখুন, ওনার গুলি লেগেছে। আপনি যত শীঘ্র সম্ভব হসপিটালে চলে আসুন। তাড়াতাড়ি করে আমি হসপিটালে এসে পৌঁছলাম। হসপিটালের সামনেই একজন সজ্জন ব্যক্তি দাঁড়িয়েছিলেন। তিনি আমার চিন্তিত চেহারা দেখেই আমার কাছে এগিয়ে এসে জিজ্ঞেস করলেন, আপনি কি ওই ব্যক্তির বাড়ির লোক? একটু আগে কি আপনার সাথে কথা হলো ফোনে? হ্যাঁ, ও আমার বন্ধু। কোথায় রয়েছে এখন? তাকে ডাক্তার ওটিতে নিয়ে গেছে, চিকিৎসা চলছে। আমি ডাক্তারের সাথে কথা বলেছি। ডাক্তার আমাকে যেটুকু বললেন, প্রাণ সংশয়ের আশঙ্কা নেই। কে গুলি করলো? এখন কে গুলি করেছে তা আমি জানি না। দমদম এয়ারপোর্টের কাছে একটা শুনশান রাস্তা দিয়ে আমি হেঁটে যাচ্ছিলাম। রাস্তাটা দিয়ে খুব একটা লোকজন চলাফেরা করে না। যেতে যেতেই দেখলাম উনি গুলিবিদ্ধ অবস্থায় রাস্তায় পড়ে গড়াগড়ি খাচ্ছেন। তারপরেই আমি গাড়ি ডেকে ওনাকে এই হসপিটালে নিয়ে আসি। লোকটির নাম সঞ্জয় মিত্র। তিনি এয়ারপোর্টে চাকরি করেন। ওটি চলল প্রায় বিকেল 4টে পর্যন্ত। ওটি রুমের সামনেই আমি আর সঞ্জয় বাবু দুজনেই দাঁড়িয়েছিলাম। তারপর ওটি রুম থেকে ডাক্তার যখন বেরোলেন, আমি তাড়াতাড়ি করে ওনার কাছে এগিয়ে গেলাম। উনি বললেন, আর কোনো ভয় নেই, আপনার পেশেন্ট ঠিকই আছে। গুলিটা ওনার বাঁ কাঁধে লেগেছে, এখনও অজ্ঞান অবস্থায় আছে, তবে জ্ঞান ফিরলে আপনারা দেখা করতে পারেন। সঞ্জয় বাবুকে হাত ধরে আমি কৃতজ্ঞতা জানালাম। উনি বললেন, আরে কি করছেন? আমি কিছুই করিনি। আমার জায়গায় যে কোনো লোক থাকলে সে এই কাজটাই করত। মধুসূদন বাবু, এখন তাহলে আমি আসি।
এমনি আজকে আমার ডিউটিটা কামাই হয়ে গেছে, নাইট শিফটে জয়েন করবো ভাবছি। আশা করছি সুকান্তবাবুকে এখন এখানেই রাখবে। কাল সকালে আমি একবার এখানে এসে দেখা করে যাব, কেমন? এই বলে সঞ্জয় বাবু চলে গেলেন। সন্ধে 6টা নাগাদ একজন সিস্টার এসে খবর দিল সুকান্তর জ্ঞান ফিরেছে। ও আমার সাথে দেখা করতে চাইছে। আমি ওয়েটিং চেয়ার ছেড়ে এবার ও যে ঘরে রয়েছে সেখানে গিয়ে পৌঁছলাম। তারপর ওর বেডের পাশে বসে ওর মাথায় হাত দিয়ে বললাম, সুকান্ত। তুই এসেছিস? সুকান্ত, কে তোকে মারতে চাইছে একবার আমাকে বল। শান্ত হ, শান্ত হ। যেই কাজ করেছে খুবই চতুর প্রকৃতির লোক, তাকে আমি দেখতে পাইনি মধুসূদন। ওই রাস্তা দিয়ে যখন আমি আসছিলাম তখন দূর থেকে এতটাই আমাকে গুলি করে। তুই দমদম এয়ারপোর্টের কাছে কি করতে গিয়েছিলিস? প্রশ্নটা করা মাত্রই একজন সিস্টার দরজা খুলে ঘরে প্রবেশ করল। আমাকে বলল, এক্সকিউজ মি, ওনার সাথে এখন বেশি কথা বলা যাবে না। আমাকে বেড ছেড়ে উঠে দাঁড়াতে বলে সুকান্তকে সিস্টার একটা চামচে করে কিছু ওষুধ খাইয়ে দিল। আমিও বাইরে চলে এলাম। এরপর ঠিক রাত 8টা নাগাদ আরও একবার সুকান্তর সঙ্গে দেখা করতে গেলাম। রাতে বাইরের একটা ঝুপড়ি হোটেলে গিয়ে খাওয়া দাওয়া সেরে পুরো রাতটাই আমি হসপিটালে কাটালাম। পরের দিন সকাল 10টা নাগাদ সঞ্জয়বাবু এসে সুকান্তর সঙ্গে দেখা করে গেলেন। সন্ধেবেলা সুকান্তকে ডিসচার্জ করে দিল ডাক্তার। হসপিটালেরই অ্যাম্বুলেন্সে করে বাড়ি নিয়ে এলাম ওকে। এই অবস্থায় ওকে উপরের ঘরে নিয়ে যাওয়া যাবে না, তাই আমার ঘরেই ওকে বিছানায় শুয়ে দিলাম। কালকের চেয়ে আজকে ও অনেকটাই ভালো আছে। রাতে মুষলধারে বৃষ্টি না হলেও বেশ জোরেই নামল। আমি উপরে সুকান্তর ঘরে গিয়ে শুয়ে পড়লাম। পরের দিন সকালে ওর কাছে গিয়ে ওকে বললাম, সুকান্ত, এরকম ঘটনা কোনোদিন ঘটবে আমি বিশ্বাস কর কল্পনাও করিনি। তুই কেসটা ছেড়ে দে। কেস ছেড়ে দেবো কেন? আরে মানেটা কি? সলভ করতে গিয়ে তোর জীবনহানি হতে যাচ্ছিল, বুঝতে পারছিস না? মধুসূদন, এসব সময় মাথা গরম করতে নেই। কেউ একটা আমাকে মারার চেষ্টা করেছে, কে সেটা আমিও জানি না। তুই চাস না যে আমাকে মারার চেষ্টা করেছে তার উপযুক্ত শাস্তি হোক? আরে অবশ্যই আমি চাই, এমনকি আমি নিজে হাতে তাকে শাস্তি দিতে চাই, কিন্তু আমার বন্ধুর প্রাণ নিয়ে কেউ খেলা করবে, আমি তাকে ছেড়ে দেব, এটা তুই ভাবলি কি করে? আচ্ছা মধুসূদন, গত পরশু রাতে আমার ঘরে যে গাছের টপটা ছিল, যেটাকে তুই নিয়ে এলি নিচে, সেটা কোথায় গেল? সেটা তো দেখ সুকান্ত, আমি 5টা টবে গাছ লাগিয়েছিলাম, কিন্তু এই গাছটা আমি লাগাইনি। কাল সকালে যখন আমরা ওই থানার উদ্দেশ্যে বের হচ্ছিলাম তখন কি দেখলাম, আমাদের বাড়ির মিনিটা মরে গেছে। ওকে যে জায়গায় আমি পুঁতে দিয়ে এসেছি ওর পাশেই টবের গাছটা রেখে দিয়েছিলাম তখনই। এখন একবার ওই জায়গায় গিয়ে দেখতো টপটা আছে কিনা, যদি থাকে নিয়ে আয় এক্ষুনি। আমি আমাদের বাড়ির পিছন দিকে গিয়ে দেখলাম টপটা যে জায়গায় আমি বসিয়ে রেখে এসেছিলাম সেটা সেখানেই পড়ে রয়েছে। হাতে করে টপটা নিয়ে আবার সুকান্তর কাছে ফিরে এলাম। টপটা ওর হাতে তুলে দেওয়া মাত্র ও খানিকক্ষণ দেখে আমাকে জিজ্ঞাসা করল, গতকাল রাতে কি খুব বৃষ্টি হয়েছিল? হ্যাঁ, রাত 11টার পর থেকে তো বৃষ্টি নেমেছিল। তুই কাল রাতে বৃষ্টি টের পাসনি? না, আসলে ওষুধের কড়া ডোজের কারণে খুব জোর ঘুমিয়ে পড়েছিলাম। যাক, এটা তুই বাইরেই রেখে আয়। ওর বাঁ কাঁধে ব্যান্ডেজ বাঁধা, তাও একটু বেলার দিকে উঠে টেলিফোন করে অজিতেশ বাবুকে কি সব বলল। আমি তখন রান্নাঘরে ছিলাম, তাই ঠিকমতো শুনতে পাইনি। খানিকক্ষণ পরে আবার ওর কাছে ফিরে এসে বললাম, সুকান্ত, তুই দমদম এয়ারপোর্টের কাছে কেন গিয়েছিলিস সেটা কিন্তু কাল জানা হয়নি। তুই কি আবার সেই লোকটার কাছে গিয়েছিলিস? হ্যাঁ। দেখ সুকান্ত, ওই লোকটাকে কিন্তু আমার মোটেই পছন্দ নয়। তোকে এর আগেও আমি বলেছি। মধুসূদন, এই জগতে অনেকেরই অনেক কিছু পছন্দ নয়। ওই লোকটার কাছে নেতা মন্ত্রীদের পর্যন্ত গুপ্ত খবর থাকে। আমার সঙ্গে লোকটার ভালো পরিচয় আছে বলেই ও আমাকে বিশেষ বিশেষ কিছু উপহার দেয়, যে খবরগুলো পুলিশি দপ্তর এমনকি মিডিয়ার কাছেও থাকে না। কার খবর নিতে গিয়েছিলিস? পরে বলবো। আচ্ছা, নারায়ণ স্যারের খুন, তোর উপর হামলা, তুই কি কারোর উপর সন্দেহ করছিস সুকান্ত? সন্দেহ একটা করেছি, তবে এখনো পর্যন্ত শিওর না হওয়া অবধি আমি তোকেও কিছু বলতে পারছি না। ক্ষমা কর আমাকে। আমি আর কোনো কথা না বলে চলে গেলাম। একটু পরে টেলিফোনটা বেজে উঠল। ফোনটা ধরলাম গিয়ে। খানিকক্ষণ পরে ঘর থেকে সুকান্ত আমাকে ডাকলো। কে ফোন করেছিল রে? অজিতেশ বাবু? না, দেবকুমার বাবু ফোন করেছিলেন। উনি তোর খবর পেয়েছেন তো, সন্ধেবেলা আসবেন তোকে দেখতে। এরপর দুপুরে খাওয়া দাওয়া সারার পর আমি উপরে সুকান্তর ঘরে বিশ্রাম নিচ্ছিলাম। তখন আবার একবার ফোনটা বেজে উঠল। আমি ঘর থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসতে দেখি সুকান্ত এসে ফোনটা ধরেছে। ফোনের ওপারে অজিতেশবাবু আছে এটুকু বুঝে গিয়েছিলাম,
কিন্তু কি বিষয়ে কথা হচ্ছিল বুঝলাম না। কি বলছেন? ছিল? আচ্ছা ঠিক আছে, শুনুন না অজিতেশ বাবু, যেটা বলেছিলাম সেই রকমভাবেই কিন্তু কাজ করতে হবে। ওই সন্ধ্যে 7টা নাগাদ। আর আপনার এই লোকটি বিশ্বস্ত তো? না মানে আমাকে কিন্তু বিকেলের মধ্যে জিনিসটা দিয়ে যেতে হবে, ঠিক আছে? এই বলে ও ফোনটা ছাড়ল, তারপর ঘরে চলে গেল। আমিও উপরের ঘরে গিয়ে বিশ্রাম নিলাম। বিকেলবেলা আচমকা কলিং বেলের আওয়াজ শুনে ঘুমটা ভাঙল। আবারও সিঁড়ি দিয়ে নিচে নামতে যাচ্ছি, দেখি সুকান্ত আগে উঠে গিয়ে দরজা খুলে একটা লোকের থেকে কিছু একটা নিচ্ছে। ব্রাউন রঙের একটা খামে মোড়া কিছু একটা। লোকটা সুকান্তর হাতে দিয়ে চলে গেল। সুকান্ত দরজাটা আবার বন্ধ করে দিল। আমি গিয়ে বললাম, ব্যাপারটা কি হচ্ছে আমাকে একটু বলবি? খুনিকে আমি চিনে ফেলেছি মধুসূদন, আর ওই খুনি যে আমার উপর আক্রমণ করেছিল এ বিষয়ে আর কোনো সন্দেহ নেই। কে খুন করেছে? তোকেই বা এটা করলো কে? আমি কি নামটাও জানতে পারি না? নামটা এই মুহূর্তে আমি তোকে বলতে পারবো না মধুসূদন। এর পেছনে একটা বিশেষ কারণ রয়েছে। খুনি আমাদের বাড়ির আশেপাশে সর্বত্র নজরদারি করছে। তাই গুণাক্ষরেও সে যদি জানতে পেরে যায় যে আমি তাকে চিনে ফেলেছি, তাহলে এই এক মুহূর্তের মধ্যেই সে আমাদেরকে মেরে ফেলতে দ্বিধাবোধ কিন্তু একদম করবে না। জানালাগুলো দিয়ে দেব? একদমই না, কোনোভাবেই তাকে বুঝতে দেওয়া যাবে না। নাহলে সে তার প্ল্যান চেঞ্জ করে ফেলবে, আর আমার প্ল্যান সম্পূর্ণভাবে বেস্তে যাবে। ভয়ের কোনো ব্যাপার নেই, জানালা দিয়ে সে গুলি চালাবে না বা আমাদের মারার চেষ্টা করবে না। সুকান্ত যতই বলুক ভয় পাওয়ার কোনো কারণ নেই, তবুও ভয় ভয়ে আমার সময় কাটতে শুরু করল। ঠিক সন্ধেবেলা 7টা নাগাদ কলিং বেলটা বেজে উঠতেই চমকে উঠলাম। তখন নিচের ঘরে সুকান্ত বিছানায় শুয়ে, আমি পিছনের এক কোণে বসেছিলাম। সুকান্ত আমাকে বলল, দেখ বোধহয় দেবকুমার বাবু এলেন, তাড়াতাড়ি ওনাকে নিয়ে ঘরে আয়। আর শোন, দরজা খুলে বাইরের দিকে উঁকি ঝুঁকি মারবে না, এতে করে আততায়ীর সন্দেহ কিন্তু বেড়ে যাবে। আমি দরজা খুলে দেবকুমার বাবুকে ভিতরে নিয়ে এলাম। দেবকুমার বাবু ঘরে ঢুকতেই আমাকে জিজ্ঞাসা করলেন, সুকান্তবাবু এখন কেমন আছেন? আগের চেয়ে অনেকটা ভালো। আসুন, আপনি ভেতরে চলুন, সুকান্ত রয়েছে ভেতরে ঘরে। জুতো জোড়া দরজার একপাশে খুলে ঘরের মধ্যে প্রবেশ করতেই সুকান্ত বিছানা থেকেই বলে উঠল, আসুন আসুন। দেবকুমার বাবুকে বসতে একটা চেয়ার টেনে দিলাম। উনি বললেন, সুকান্তবাবু কেমন আছেন এখন? আগের চেয়ে ভালো। আচ্ছা, এইসব দুর্ঘটনা কি করে হলো এসব? আর কি বলবো, হঠাৎ করেই আচমকা গুলি লাগলো, কিছুই বুঝতে পারিনি যে কে গুলি করলো। দেখুন, আপনাদের এই কাজে প্রাণের ঝুঁকি কিন্তু অতিরিক্ত পরিমাণে থাকে। এই দেখুন না, আপনার সাথে এমন একটা ঘটনা ঘটলো, মানে আমি তো ভাবতেই পারি না। আচ্ছা, আপনি একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখুন তো, এই নারায়ণ গঙ্গোপাধ্যায় খুনের তদন্তে আপনি যবে থেকে চালু করেছেন তার কয়েকদিন পরই আপনাকে কেউ গুলি করলো। দেখুন, ব্যাপারটা কিন্তু আমাকেও একটু ভাবাচ্ছে। প্রথম থেকেই আমার মন বলছিল যে ওনার বাড়ির লোকেদের মধ্যেই কেউ এই খুনটা ওনাকে করেছে। হ্যাঁ, আপনি তদন্ত করায় তার মনে একটা ভয়ের সঞ্চার হয়েছে যে আপনি তদন্ত করলে সে ধরা পড়ে যাবে। খুনির মনে যেরকম হয়ে থাকে আর কি, তাই সে তার পথের কাঁটা সরাতে, মানে আপনাকে সরানোর চেষ্টা করছে। আমারও মনে হয় এই একটা প্রশ্ন বারবার ঘোরপ্যাঁচ খাচ্ছে। তবে আমার মনে হয় নারায়ণ স্যারেরকে ওনার বাড়ির লোকেদের মধ্যে কেউ খুন করেনি। আসলে ব্যাপারটা কি বলুন তো, আমি পুরো কেসটাই সলভ করে ফেলেছি। খুনিকে খালি ধরা বাকি আছে আমার। বলেন কি? ওনাকে ওনার বাড়ির লোকই খুন করেনি? তাহলে কে খুন করলো? বেশ কিছুক্ষণ চুপ করে থাকার পর বালিশের পাশ থেকে সিগারেটের প্যাকেটটা বের করে একটা সিগারেট ধরিয়ে সুকান্ত বলল, আপনি? না না, তুই। হ্যাঁ তুই। বেশ কিছুক্ষণের জন্য দেবকুমার বাবু খানিকটা থতমত খেয়ে গেলেন। আমিও চুপ করে দরজার পাশে দাঁড়িয়ে রয়েছি। সুকান্ত আবার বলে উঠল, মাথাটা ঠিক মতো কাজ করছে না, কিছু মনে করবেন না দেবকুমার বাবু। দূর, আর কতক্ষণ অ্যাক্টিং করব। দেবকুমার বাবু, আপনার সমস্ত পরিকল্পনাই আমার কাছে স্পষ্ট। খুব সুন্দর অভিনয় করেছিস তুই। হাওড়ার নিমাই নাককে, তারপর নারায়ণ স্যারকে খুন করার পর আমাকেও তুই খুন করার চেষ্টা করেছিস। কথাটা বলা মাত্রই দেবকুমার বাবু চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। কাঁধের ঝুলন্ত ব্যাগটা থেকে বিদ্যুৎ গতিতে একটা পিস্তল বার করলেন। দাঁতে দাঁত রেখে বললেন, এই সুকান্ত, আর একটাও কথা বললে না সোজা মাথায় গুলি মারবো, মাথায়। মধুসূদন বাবু, আপনি ওইদিকে গিয়ে দাঁড়ান, ওইদিকে দাঁড়ান।
চালাকি করার চেষ্টা করবেন না মধুসূদন বাবু। হ্যাঁ, আমি কিন্তু গুলি চালাবই, কাউকে রেহাই দেব না। সুকান্ত লাহিড়ী বড় গোয়েন্দা, সেদিন এইটুকুর জন্য না গুলিটা মিস হয়ে গেল। তুই খুব চালাক তাই না? খুব চালাক, খুব বুদ্ধি রাখিস তোর এই মাথায়। তোকে আজই মারবো। আর তোর এই বন্ধু, তোর সাগরেদ, তোর চেলা মধুসূদন, এই শালাকেও মারবো আজকে আমি। সঙ্গে সঙ্গে দেখলাম বালিশের নিচ থেকে সুকান্ত একটা পিস্তল বার করে দেবকুমার বাবুর দিকে তুলে ধরল। গুলি কিন্তু এদিক থেকেও চলবে। আমি মরলে তোকে সঙ্গে করে নিয়েই মরব। আর আমার বন্ধু মধুসূদনকে মারার সময়টুকুও তুই পাবি না। ঘরের বিছানা দিকের পিছনে দেওয়ালে দুটো জানালা ছিল, দুটোই খোলা। তার একটা থেকে এবার গুলির শব্দ শুনতে পেলাম। জানালা দিয়ে কেউ গুলি চালানো। গুলি সোজা এসে লাগলো দেবকুমার বাবুর ডান হাতে, যে হাতে উনি ওনার পিস্তল ধরে দাঁড়িয়েছিলেন। গুলি লাগা মাত্রই উনি চিৎকার করে উঠলেন। পিস্তলটা অনেক দূরে ছিটকে পড়ল। ওনার হাত থেকে ততক্ষণে রক্ত পড়তে শুরু করেছে। তৎক্ষণাৎ সুকান্ত বিছানা থেকে লাফিয়ে উঠল। মধুসূদন, ওর পিস্তলটা তাড়াতাড়ি নিয়ে নে। আমি দৌড়ে গিয়ে পিস্তলটা মাটি থেকে তুলে নিলাম। সুকান্ত এক নজরে দেবকুমার বাবুর দিকে পিস্তল তাক করে বলল, সাবাস অজিতেশ বাবু, ভেতরে চলে আসুন। এবার আমি জানালার দিকে তাকিয়ে দেখলাম জানালা দিয়ে দেবকুমার বাবুকে গুলিবিদ্ধ করেছেন অজিতেশ বাবু। সঙ্গে সঙ্গে আমাদের দরজা খুলে অজিতেশ বাবু আর পুলিশ ফোর্স ঢুকে পড়ল। তারপর দেবকুমার বাবুকে 4-5 জন পুলিশ মিলে ধরে রক্তাক্ত হাতেই হাত করা পড়ালো। অজিতেশ বাবু দেবকুমার বাবুর সামনে গিয়ে সজোরে ওকে একটা থাপ্পড় মারলেন। এরপর সুকান্ত দেবকুমার বাবুর সামনে এসে দাঁড়িয়ে একটা আবার চড় মারল। এটা নিমাই নাগকে খুন করার জন্য, এটা আমার পরম পূজনীয় নারায়ণ স্যারকে খুন করার জন্য। সুকান্ত পরপর চড় লাগিয়ে চলেছে। এটা প্রথমবার আমাকে খুন করার চেষ্টা করার জন্য, এটা আমাকে গুলি করে মেরে ফেলার চেষ্টার জন্য। অজিতেশ বাবু হঠাৎ সুকান্তকে প্রশ্ন করল, প্রথমবার আপনাকে খুন করার চেষ্টা মানে? হ্যাঁ, ভালো করে চিনুন এই মানুষটাকে। আপনি আমার কলেজ লাইফের বন্ধু সত্যব্রত চ্যাটার্জি। এর আগে 13 বছর জেল খেটেছে। 13 বছর আগেও একটা লকার থেকে অনেক টাকা পয়সা চুরি করেছিল। প্রথমবারে আমি ওকে ধরেছিলাম, কিন্তু সেই সময় চুরির জিনিসপত্র কোনোভাবেই উদ্ধার করতে পারা যায়নি। পরের বার জেল থেকে ছাড়া পেয়ে সেই চুরির অবশিষ্ট গয়না এবং টাকা দিয়ে দিল্লিতে গিয়ে প্লাস্টিক সার্জারি করে নিজের চেহারা বদল করে তারপর ব্যাঙ্গালোরে গিয়ে কিছু জাল সার্টিফিকেট বের করে। এই কারণে যাতে ও ব্যাঙ্গালোর কলেজে এবং ব্যাঙ্গালোরের ছোটবেলা থেকেই বড় হয়েছে সেটা প্রমাণ করা যায়। অজিতেশবাবু কেমিক্যাল রিসার্চের চাকরি করতো এই লোকটা, তাই বিভিন্ন ধরনের বিষের ব্যাপারেও ও জানত। প্রথমে দিল্লি থেকে প্লাস্টিক সার্জারি, তারপর ব্যাঙ্গালোর থেকে সার্টিফিকেট বের করে ও এখানে এসে একটা নতুন পন্থা বের করে লেখকের ছদ্মবেশ ধারণ করে। তারপর একটা খুব ভালো বুদ্ধি বের করে গোয়েন্দাদের কাছে গিয়ে পৌঁছানোর। প্রথমে নিমাই নাগ এবং নারায়ণ স্যার, এবং তারপরে আমার কাছে এসেও ওই একই গল্প দেয় যে ও লেখক আর গোয়েন্দা গল্প লিখতে চায়। আমরা গোয়েন্দারা যেহেতু অনেক জটিল রহস্য ভেদ করে থাকি এবং সেসব রহস্য যদি শোনাই তাহলে সেটাও অনায়াসেই লিখবে এবং প্রকাশককে ছাপাতে পারবে। এটা আপনি জানেন যে শহর কলকাতা এবং হাওড়ায় কেবল 3 জনই গোয়েন্দা ছিল। হ্যাঁ, আমি জানি। প্রথমে ও নিমাই নাগের কাছে পৌঁছয়। আমার অনুমান ও এক ধরনের বিষ বানায়, যে বিষ থাইল্যান্ডের একটা গাছের গোড়ায় দিয়ে এবং সেটিকে ঘরের কোনো একটা জায়গায় রেখে ঘরের সমস্ত জানালা এবং দরজা বন্ধ করে দিলে মধ্যরাতে ওই গাছের গোড়া থেকে বিষ ছড়াতে শুরু করবে এই পুরো ঘরে, এবং ঘরে ঘুমন্ত অবস্থায় থাকা ব্যক্তির মৃত্যু হবে ওই বিষক্রিয়ায়। পরের দিন যখন কেউ যাবে তখন সেই গাছের গোড়ায় হয়তো সামান্য একটু বিষ দেখতে পেলেও কিভাবে মৃতদেহের শরীরে বিষ প্রয়োগ হলো তা উদ্ধার কিন্তু কিছুতেই করতে পারবে না। নিমাই নাগের ঘরেও ওই এরকমই একটি গাছ রেখে দিয়ে এসেছিল। আমি আজ দুপুরে এই কারণেই আপনাকে জানতে বলেছিলাম নিমাই নাগের মৃত্যু কিভাবে হয়েছিল। আপনি আমাকে জানিয়েছেন বিষক্রিয়ার কারণেই নিমাই নাগের মৃত্যু হয়। তারপর নারায়ণ স্যারের বাড়িতেও একই ঘটনা। তদন্ত করতে করতে আমরা জানতে পারি যে রাতে নারায়ণ স্যার খুন হয়েছিলেন সেই সন্ধ্যায় খুব ঝড় বৃষ্টি হচ্ছিল। তখন ওনার বাড়ির দোতলার জানালায় চোর দেখে স্যার ভয় পেয়ে যান। কোনো চোর আসেনি, এই লোকটাই গিয়েছিল এবং জানলা দিয়ে হাত বাড়িয়ে ছোট্ট একটা গাছের টব রেখে দেয়। পরের দিন সকালে আমরা যখন তদন্ত করতে ওখানে গিয়েছিলাম তখন এই লোকটাও আমাদের সঙ্গে গিয়েছিল। তখন এর আসল পরিচয় আমার জানা ছিল না। মধুসূদন, তোর মনে পড়ে একটা জলের বোতল চেয়েছিল জল খাবে বলে, এবং খানিকটা জল খেয়ে বাকি জলটা টবের গাছের গোড়ায় ঢেলে দিয়েছিল।
এই কারণে জল ঢেলে দিয়েছিল, যদি আমাদের গাছটার প্রতি সন্দেহ হয়, যদি সেটাকে ফরেন্সিকে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু এই গাছের গোড়ায় জল ঢেলে দিলে আর বিষের নামমাত্র খুঁজে পাওয়া যাবে না। তার মানে মানে গতকাল রাতে আমাদের এই বাড়ি থেকে একটা টব সরিয়ে অন্য যে টবখানা তোর ঘরে দোতলায় রাখা হয়েছিল, সেটা ওই ছদ্মবেশী খুনিটাই রেখেছিল মধুসূদন। কিন্তু ভাগ্য আমাদের সঙ্গ দেওয়ায় তোকে আমি ওই গাছটা বাইরে বের করে দিতে বলি। তুই গাছটা নিয়ে আমাদের খাবার টেবিলের উপর রেখে দিয়ে আসিস। পাশে কিছু উচ্ছিষ্ট খাবার পড়েছিল, সেটা ওই বিড়ালটা খেতে আসে। বিড়ালটা ওই উচ্ছিষ্ট খাবার খায় এবং পাশে থাকা গাছটা থেকে বিষ বিড়ালটার শরীরে প্রবেশ করে এবং বিড়ালটার মৃত্যু হয়। আজ সকালে আমার মন বলছিল বিড়ালটা কোনোভাবে গাছের গোড়ায় মুখ দিয়ে গন্ধ শুকেছিল। আমি ব্যাপারটা বুঝতে পেরে তোকে গাছটা আজ আনতে বলেছিলাম, কিন্তু তুই গাছের টবটা বাড়ির পিছন দিকে রেখে দিয়ে এসেছিলিস এবং রাতে বৃষ্টি হওয়ায় বিষের কার্যকারিতা নষ্ট হয়ে যায়। এই গাছ আমাদের এখানে পাওয়া যায় না, এটা থাইল্যান্ড থেকে কুরিয়ারের মাধ্যমে আনিয়েছে এই খুনিটা। এই বিশেষ গাছের মাধ্যমেই খুনগুলো করেছে। এই গাছের প্রচুর টাকা দাম। এরপর বিষাক্ত গাছ দিয়েও যখন আমাকে মারতে পারলো না, তখন সরাসরি গুলি করে আমাকে সরাতে চেষ্টা করলো। তাও হলো না। আজ আবার আমার সঙ্গে দেখা করবার বাহানা নিয়ে আমাদের বাড়িতে এসেছে। হয়তো আমাকে মারতেই এসেছিল। তুই শুধু আমাকে একটা কথা বল, তোর শত্রুতা তো আমার সঙ্গে ছিল, তাহলে তুই আমার স্যার আর নিমাইনাককে কেন খুন করলি? দেবকুমার বিশ্বাস এখন একজন উন্মাদ, সম্পূর্ণ পাগলের মতো হিংস্র মানুষ হয়ে উঠেছেন। আমি না সালা এই গোয়েন্দা জাতটাকে একেবারে সহ্য করতে পারি না। আমি জানতাম তোকে যদি আমি মারতাম না, তাহলে এই দুজনের মধ্যে কোনো সালা একটা টিকটিকি ঠিক চলে আসতো এখানে। তাই আমি 3 গোয়েন্দাকেই একেবারে আমার পথ থেকে হাপিস করে দিতে চেয়েছিলাম। এই দেখ না, নারায়ণ গঙ্গোপাধ্যায়কে খুন করতে না করতেই তুই টুকটাক চলে গেলি খুনটা সলভ করতে। ধুর সালা টিকটিকি, একদম পছন্দ না। এই জাতটাকে আমি একেবারে সহ্য করতে পারি না। কেন করলি তুই এরকম? একবার তো জেল খেটেই এসেছিস, বাকি জীবনটা তো ভালোভাবেই কাটাতে পারতিস। চুরি করা টাকা আর গয়নাগুলো তো তোর কাছেই ছিল, সেগুলো দিয়ে তো ভালো করে নতুন জীবনটা শুরু করতে পারতিস। আমার প্রতি বদলা নেওয়ার এত ইচ্ছে, তুই একবারও ভেবে দেখলি না যে 13 বছর তুই জেলে কিভাবে কাটিয়েছিলিস? না, ভেবে দেখিনি। তোকে বিশ্বাস করেছিলাম একটা সময়, বিশ্বাস করে আমার রিসার্চের কথা তোকে বলেছিলাম। আমার প্রাণের চেয়ে প্রিয় বাবাকে একদিন এই সালা তোর জন্যই আমি বাঁচাতে পারিনি। কি ভেবেছিস আমি সব ভুলে যাব না? বলেছিলাম না আমি ফিরবো, বদলা আমি নেবই। আমি এসেছি। আমার জন্য নয় সত্যব্রত, ওই রিসার্চ তোর আগেও সরকারি দপ্তরের বহু বিজ্ঞানী করার চেষ্টা করেছে, কিন্তু সকলেই ব্যর্থ হয়েছে। ক্যান্সারের ওষুধ আবিষ্কার করা যায়নি। সবার সঙ্গে আমার তফাৎ আছে। আমি ঠিক পেরে যেতাম। ওই দিন সকালবেলা তুই এসে ব্যাঘাত না ঘটালে আমি ঠিক পারতাম। আর যারা যারা করার চেষ্টা করেছে তারা সকলেই ব্লাস্ট হয়ে মারা গেছে। কারণ তারা আসল ব্যাপারটাই জানতো না। হ্যাঁ, আসল ব্যাপারটা তারা জানতো না। 5 ভেনমস মেশানোর পরে সেটা যে কোনো সময় একটা গোলাপি আকার ধারণ করে। সব সময় সেটাকে চোখে চোখে রাখতে হবে। তাই আমি সেরকমই রেখেছিলাম। এর আগে যারা ওষুধ আবিষ্কার করার চেষ্টা করেছিল তারা ওই গোলাপি আকার ধারণের ব্যাপারটা জানতোই না। তাই তাদের রিসার্চ ব্লাস্টে পরিণত হয়েছে। সমস্ত উপকরণটা যখন গোলাপি আকার ধারণ করবে, তার কয়েক সেকেন্ডের মধ্যে আরও একটা উপকরণ ওতে মিশিয়ে দিলেই ওষুধ তৈরি হয়ে যেত। সেদিন সকালে আমার রিসার্চও যখন গোলাপি আকার ধারণ করতে শুরু করেছে, তুই এসে চিৎকার চেঁচামেচি করায় আমার ধ্যানটা ভঙ্গ হয়ে গেল। তাই আমি একই পরিণতিতে এসে দাঁড়ালাম, একটা ব্লাস্ট। অজিতেশবাবু নিয়ে যান ওকে। অজিতেশবাবু লোকটাকে টানতে টানতে যখন নিয়ে যাচ্ছিল, তখন লোকটা পিছন ঘুরে সুকান্তর দিকে তাকিয়ে বলে উঠল, কি ভাবছিস? হ্যাঁ, পার পেয়ে গেলি তো? আমি আবার ফিরে আসবো, শুনে রাখ, আমি আবার আসবো। আর যেদিন আমি ফিরে আসবো, আমারই ভুল সর্বপ্রথম ওই নিমাই নাকটাকে মারা। তোকে সরানোটা আমার আগে দরকার ছিল, তাহলে কেউ ব্যাঘাত দিত না। সেদিন সন্ধ্যায় আমি আর সুকান্ত নারায়ণ স্যারের বাড়িতে গেলাম। সুকান্ত বাড়ির সমস্ত সদস্যকে ডেকে স্যারকে কিভাবে খুন করা হয়েছিল এবং কে খুন করেছিল
সমস্ত ব্যাপারটাই জানিয়ে দিল এবং স্যারের মেজ ছেলে মনোরঞ্জন বাবুকে সকালে আমাদের বাড়িতে আসতে অনুরোধ করল। মনোরঞ্জন বাবু পরের দিন সকালে আমাদের বাড়িতে এলে তার হাতে একখানা দলিল আর তার প্রাপ্য সেই হিরেটা, যেটা স্যার নিজে তার মেজ ছেলে মনোরঞ্জন বাবুকে দিতে চেয়েছিলেন, সেটাও তুলে দিল সুকান্ত। মনোরঞ্জন দা, তুমি যে কাজটা করেছো এবং যেটার জন্য নিজেকে সব থেকে বড় অপরাধী মনে করছো, এই অপরাধ তোমার নয়, তোমার কোনোই অপরাধ নেই। তুমি না জেনে বিয়ে করেছিলে। তোমার বাবা বেলেঘাটায় একটি বাড়ি কিনেছিলেন, সেটা তোমাকে দিয়ে গেছেন। এই যে তার দলিল। এবং এই হিরেটার ব্যাপারে নিশ্চয়ই তুমি জানো, এটাও উনি তোমাকেই দিয়ে গেছেন। পারলে এটা নিজের কাছেই রেখো, কখনো বিক্রি করো না। মনোরঞ্জন বাবু বাড়ির দলিলের কাগজটা আর হিরেটা হাতে নিয়ে বেশ কিছুক্ষণ দেখার পর আর নিজের চোখের জলকে ধরে রাখতে পারলেন না। সুকান্তর হাত ধরে কেঁদে ফেললেন। তারপর আর কোনো কথা না বলে নিজের পাঞ্জাবির পকেট থেকে একটা সাদা খাম বের করে সুকান্তর হাতে দিয়ে বললেন, সুকান্ত, তুমি প্রাণের ঝুঁকি নিয়ে আমার বাবার খুনিকে শাস্তি দিয়েছ, এটা রাখো। এমনি না নিতে চাও, আমার বাবার খুনের তদন্তের পারিশ্রমিক হিসেবে তোমাকে এটা নিতেই হবে। না করো না সুকান্ত, রাখো। ভালো থেকো, কেমন? বিকেলের দিকে আমি সুকান্তর কাছে গিয়ে প্রশ্ন করলাম, আচ্ছা সুকান্ত, তুই আমাকে একটা কথা বল যে এই যে দেবকুমার বাবু, মানে এই যে ছদ্মবেশ ধারণ করে লোকটা এতদিন ধরে আমাদের সামনেই ঘোরাফেরা করছিল, ওনার প্রতি মানে তোর সন্দেহ হলো কিভাবে? দেখ, স্যারের বাড়িতে চোর পড়েছিল, এটা তোর মনে আছে তো? আমরা পেছন দিকে গিয়ে কাদামাটিতে একজোড়া জুতোর ছাপ পেয়েছিলাম। জুতোটা 9 নম্বর জুতো, এবং ওই বাড়িতে একমাত্র মনোরঞ্জন দা 9 নম্বরের জুতো ব্যবহার করত। দেবকুমার বিশ্বাস মানে ওই ছদ্মবেশধারী খুনিটা কিন্তু 9 নম্বর জুতো ব্যবহার করত না, ও ব্যবহার করত 7 নম্বরের জুতো। কিন্তু ও আমাদের ভাঁওতা দেওয়ার জন্য, যাতে করে আমরা এটা মনে করি যে স্যারকে খুন তার মেজ ছেলে মনোরঞ্জন করেছে, সেই কারণে 9 নম্বরের জুতো কিনে সেদিন সে ওই বাড়িতে গিয়েছিল ওই গাছের টপটা জানালা দিয়ে ভেতরে রেখে আসতে। তোর মনে আছে, তুই আমাকে এটাও বলেছিলিস যে মাটিতে জুতোর ছাপ আর মনোরঞ্জনদার জুতোর নাম্বার একই। হয়তো মনোরঞ্জন দাই সেই রাতে পাইপ বেয়ে স্যারের ঘরে চুরি করতে এসেছিল। হিরেটা সেই চুরি করেছে। আমি মনোরঞ্জনদার ব্যাপারে খোঁজ নিয়ে দেখেছি, সে বিয়ের পর একেবারেই শুধরে গেছে। কিন্তু এই ব্যাপারটাই আমার বেশ খটকা লাগছিল একটাই কারণে, মনোরঞ্জনদার জুতো যখন আমি দেখি তখন দেখি সেটা বেশ পুরনো এবং উল্টো দিকের জুতোর নম্বর ভালো করে বুঝতে পারা যাচ্ছে না। খুব ভালোভাবে দেখে তবেই আমি বুঝতে পেরেছিলাম যে সেটা 9 নম্বরের জুতো, কারণ দীর্ঘদিন ব্যবহারের ফলে নম্বরটা অনেকটাই মুছে গিয়েছিল। কিন্তু কাদামাটিতে যে জুতোর ছাপ আমরা পেয়েছিলাম সেখানে 9 নম্বর স্পষ্ট বুঝতে পারা যাচ্ছিল, মানে সেটা একেবারেই নতুন জুতো ছিল, তাই অত স্পষ্ট নাম্বারের ছাপ পড়েছিল মাটিতে। এবার বলি, পুলিশ তো এই বাড়ির প্রত্যেক সদস্যরই ছবি তুলেছিল। আমি সেই ছবিগুলো নিয়ে এবার অনেক জুতোর দোকানে ঘুরে ছবিগুলো দেখিয়ে জিজ্ঞেস করি যে 9 নম্বরের জুতো এদের মধ্যে কেউ কিনেছিল কিনা, কিন্তু প্রত্যেকেরই ছবি দেখে সবাই না উত্তর দিয়েছিল। খুনি দেবকুমার বিশ্বাস মানে সত্যব্রত নারায়ণ স্যারের বাড়িতে যেত গল্প লিখতে, এবং সেই সময় সেই বাড়ির হালচাল বুঝে ফেলেছিল যে এখানে নারায়ণ স্যারের সঙ্গে তার কোন ছেলের কীরকম সম্পর্ক রয়েছে, সমস্তটাই। মনোরঞ্জনদার সঙ্গে স্যারের খুব একটা ভালো সম্পর্ক নেই, এটা সে জানত। তাই মনোরঞ্জনদার জুতোর সাইজ লক্ষ্য করে সেই অনুযায়ী জুতো কিনে ব্যবহার করেছিল, যাতে করে দোষটা তার উপর চাপিয়ে দেওয়া যায়। ব্যাপারটা অনেক পরে গিয়ে আমার মাথায় ঢুকেছিল যে ওই বাড়িতে আরও একজন ব্যক্তির যাতায়াত ছিল, সেটা হলো দেবকুমার বিশ্বাসের। তারপর আমি তার ব্যাপারে খোঁজ খবর শুরু করি এবং তার প্লাস্টিক সার্জারি আর ব্যাঙ্গালোরের থেকে ডুপ্লিকেট সার্টিফিকেট নিয়ে আসার সমস্ত ব্যাপার জানতে পারি। দেবকুমার যে মেসে ভাড়া থাকতো সে মেসে আমির ওর অনুপস্থিতিতে ওর ঘরে পর্যন্ত প্রবেশ করেছিলাম মেসের মালিকের সঙ্গে কথা বলে। ঘরে ঢুকে দেখতে পাই একজন কেমিস্টের ঘরে যে সমস্ত জিনিসপত্র থাকে সেসব দেবকুমারের ঘরেও রয়েছে, এবং দিনক্ষণ হিসেব করে দেখলাম সত্যব্রত অনেকদিন আগেই জেল থেকে ছাড়া পেয়েছে। বেশ বাকিটা জলের মতো পরিষ্কার হয়ে যায় আমার কাছে। সেদিন আমি এসব খবর জেনেই বাড়ি ফিরছিলাম, তখনই লোকটা আমাকে গুলি করে। সর্বনাশ! এইসব ভাবনা আমার মাথায় আসবে না ভাই। সত্যি আজকে তোকে স্যালুট করতে ইচ্ছা করছে, বিশ্বাস কর। তোর মনে আছে
প্রথম যখন দেবকুমার বিশ্বাসকে আমি দেখেছিলাম তখন তোকে আমি একটা কথা বলেছিলাম যে বোধহয় একে আমি চিনি। ওকে আমি সত্যিই চিনতাম, কারণ প্লাস্টিক সার্জারি করে চেহারার বদল আর কণ্ঠস্বর একটু ভারী করলেও ও হাঁটা চলার ভঙ্গি আর চোখ সেই একই ছিল। আজকের গল্প এখানেই শেষ। কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আর হ্যাঁ, ভালো লাগলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। সামনের দীপাবলি, শুভ দীপাবলির প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা আগাম জানাই সবাইকে। সামনের সপ্তাহে তোমাদের জন্য রয়েছে দুর্দান্ত একটি চমক। কি চমক, তার জন্য কিন্তু কান রাখতে হবে শুধুমাত্র নিশিরাগ গল্পের আড্ডায়। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো। আজকের মতো বিদায়।